এই বক্সিং ম্যাচে আর্জেন্টিনা শুধুমাত্র বক্সিং পাঞ্চ করে গিয়েছে, আর পাঞ্চিং ব্যাগ হিসেবে আমার কাছে মনে হয়েছে যে ইংল্যান্ড শুধুমাত্র সেটা মানে সহ্য করে গিয়েছে। ইটস নট ম্যাগি নুডলস, তাই না, যে আপনি 2 মিনিটে চুলায় দিলেন হয়ে চলে আসলো। আর্জেন্টিনা যদি 2 মিনিট সময় পায়, আপনি সেই 2 মিনিটে তারা কিন্তু সেই গোল শোধ করে লাস্ট মিনিটে আরেকটা গোল করে 2-1 কিন্তু ম্যাচ জয় করতে এক্স্যাক্টলি যেটা তারা করেছে। আমার তো পুরো ম্যাচ হ্যারি কেনকে ডিফেন্ডার মনে হয়েছে, মানে পুরো ম্যাচে। তো তার মানে আমি ওই ডিস্টার্বটা করে সাকসেসফুল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সবাইকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশ্বকাপ উন্মাদনায়। আমন্ত্রণ জানাচ্ছি ডাবল ট্যাকেলে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ডাবল ট্যাকেলে আজকে আপনাদের সাথে আছি আমি শাওন হাসান, এবং আমার সাথে আজকে দুইজন ডাবল ট্যাকেল করার জন্য প্রস্তুত। একজন হচ্ছেন রাকিবুল হাসান এবং আরেকজন এম কায়সার। থ্যাংক ইউ। আজকে আমরা ডাবল ট্যাকেল না শুধু, আমরা কিন্তু ডাবল গোলও করব। ডাবল গোলও করবেন। ওকে, মানে ধরেন মেসি দিন শেষে আরেকটা বিশ্বকাপের হাতছানি তার সামনে, ফাইনালে স্পেন প্রতিপক্ষ। বাট যদি ইয়ামাল এবং মেসিকে ধরি, স্পেন এবং আর্জেন্টিনাকে ধরি, তাহলে দুইটা দলের ভিতরে আসলে নিশ্চয়ই আপনি আর্জেন্টিনাকেই এগিয়ে রাখবেন। তারপরও ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচে আসলে মেসি কি করলেন, কি করছেন এই বিশ্বকাপে? এম কায়সার, আপনাকে আসবো। আমার মনে হয় যে আর্জেন্টিনা, আপনি যে প্রশ্ন করলেন, আমার মনে হয় যে আর্জেন্টিনার সমর্থকরা এই প্রশ্নের আমার কাছ থেকে প্রশ্নের উত্তরটা পাওয়ার পরে একটু মন খারাপ করবেন। আমি ফাইনাল ম্যাচে এগিয়ে রাখবো কিন্তু স্পেনকে, পরে আমরা সেই প্রসঙ্গটা আসবো। আর যেটি আপনি বললেন যে মেসি কি করলেন, মেসি এমনই করেন। মেসির কাছ থেকে মানে এটাই আমরা দেখে আসছি। তাই একজন 39 ইয়ার্স ওল্ড একজন মানুষ, তিনি কিভাবে ফুটবল খেলেন বা কিভাবে গোল করতে হয়, যেটা ম্যাচে গোল করতে পারেন না সেই ম্যাচে অ্যাসিস্ট করেন, যে ম্যাচে অ্যাসিস্টও হয় না সেই ম্যাচে তিনি খেলার ক্ষেত্রটা তৈরি করেন, ম্যাচটা তৈরি করেন, গেমটা তৈরি করেন, খেলোয়াড়দেরকে খেলান। মানে কোনো না কোনো অবদান রয়েই গেছে তার একদম পুরোপুরি, এই ম্যাচেও তাই। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে তিনি যখনই দল পিছিয়ে থাকে তখন তাকে কেন্দ্র করে যে পুরো দল একটা মনে হয় যেন হ্যামিলনের বাঁশি বাজাচ্ছেন তিনি, আর পুরো দল তার পিছনে ছুটছে, তারপরে গোল করে বেরিয়ে আসছে, সেই ম্যাচ জিতে নিয়ে আসছে। সো এটা একটা অভ্যাসের মতো কিন্তু পরিণত হয়ে গেছে। এবং আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনাকে যদি জিততে হয় তাহলে আগে গোল খেতে হবে, আগে গোল খেয়ে দেখবেন তারপর তারা যে জেদটা তাদের মধ্যে যে তৈরি হয়, যে প্রতিপক্ষকে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলার বিষয়টা, সেটা কিন্তু এই ম্যাচে আমরা পুরোপুরি দেখলাম। আমি শুধু বর্ণনা করব এই ম্যাচটাকে একটা অংশ দিয়ে, যেটা হলো যে গোল খেয়ে যখন আর্জেন্টিনা পিছিয়ে ছিল তারপরের অংশটুকু গোল শোধ করলো এবং তারপরে যে ম্যাচ জিতলো, এই মাঝখানের অংশটুকু যদি আপনি ফুটবল বাদ দিলাম, আমি এই মাঝখানের অংশটুকু বললাম যে একটা বক্সিং ম্যাচের মতো। এই বক্সিং ম্যাচে আর্জেন্টিনা শুধুমাত্র বক্সিং পাঞ্চ করে গিয়েছে, আর পাঞ্চিং ব্যাগ হিসেবে আমার কাছে মনে হয়েছে যে ইংল্যান্ড শুধুমাত্র সেটা মানে সহ্য করে গিয়েছে। কিন্তু আপনি বক্সিংয়ে সবসময় কিন্তু পাঞ্চিং আপনি সহ্য করতে পারবেন না, আপনাকে একসময় না একসময় নকআউট হতেই হবে, এবং ইংল্যান্ড সেভাবেই নকআউট হয়েছে। সো হ্যাটস অফ টু আর্জেন্টিনা, তারা এই ধরনের ফুটবল খেলে অভ্যস্ত, আমাদেরকে এরকমভাবে আনন্দ দিয়ে অভ্যস্ত। আমি তো বলবো যে যারা আর্জেন্টিনার সাপোর্টার না, তারাও আর্জেন্টিনার যে ফুটবলটা খেলেছে, যেভাবে কামব্যাক করেছে, সেটা দেখে একটা জিনিসে তাদের মধ্যে আসতে পারে যে তাদের যে বিনিদ্র রজনী, সেটা কিন্তু খারাপ কাটেনি, এবং তারা ভালো কেটেছে। সেখান থেকে তারা একটা ফুটবলের আনন্দটুকু পেয়েছে। আর্জেন্টিনা জিতছে এবং পুরো বিশ্বকে ফুটবল আনন্দে মাতোয়ারা করে রেখেছে। রাইট, মানে নকআউট হয়ে যাওয়ার কথা বলছিলেন, ইংল্যান্ড নকআউট হয়েই গেছে। আসলে নকআউট রাউন্ডে আর্জেন্টিনার যে পারফরমেন্স, ধরুন কেপ ভার্দে, তারপর ইজিপ্ট, তারপরে সুইজারল্যান্ড, অ্যান্ড দেন মানে সেমিফাইনালে এসে ইংল্যান্ডকে হারানো। রাকিব ভাই, আসলে লাস্ট ওয়ার্ল্ড কাপের আর্জেন্টিনা বেশি ভয়ঙ্কর ছিল না এইবারের ওয়ার্ল্ড কাপের আর্জেন্টিনা বেশি ভয়ঙ্কর? টাফ কমেন্ট, মানে যে একটা দল বিশ্বকাপ জিতে ফেলেছে, আর এটা তো এখনো পাইপলাইনে একটা ম্যাচ আছে, খুব কঠিন একটা ম্যাচ স্পেন। মানে কায়সার ভাই তো তার একটা স্ট্যান্ড নিয়েছেন, পরে ব্যাখ্যা দিবেন যে স্পেনকে তিনি এগিয়ে রাখছেন। যেটা হচ্ছে যে আর্জেন্টিনা, আমার কাছে আগে একটু অন্যভাবে শুরু করি। আর্জেন্টিনার যে কোনো ম্যাচ মানে 1-0 বা 2-0 পিছিয়ে থেকে মেনে নিয়ে 75 মিনিট থেকে খেলা শুরু করলেই পারে, কারণ এই থাকবে স্কোর লাইন, এবার আমরা শুরু করি, ঠিক আছে। এবং আর্জেন্টিনার এই যে একটা মানে টাইপের ফুটবল খেলছে, এটা সাম্প্রতিক সময় আমরা বরঞ্চ ইউরোপের দলগুলোকে জানতাম যে তারা 90 মিনিট পর্যন্ত দম হারায় না। জার্মানির একটা বিশেষ বিখ্যাত ছিল যে শেষ মুহূর্ত পর্যন্ত ইউরোপের দলগুলো হারায় না, কিন্তু সেটা কিন্তু পুরোপুরি আর্জেন্টিনা ছিনিয়ে নিয়েছে। এখন ইউরোপের দলগুলোকে অনেক ক্ষেত্রে টায়ার্ড মনে হয়, তাদেরকে মনে হয় যে কোনোভাবে আমরা বেঁচে বের হয়ে যাই, অথবা টাই ব্রেকারে নিয়ে যাই, এক্সট্রা টাইমে নিয়ে যাই। কিন্তু আর্জেন্টিনা যে পেসটা এবং এটা করতে পারছে, তার একটা বড় কারণ হচ্ছে আর্জেন্টিনার যে প্লেয়ার পুলটা স্ক্যালোনি তৈরি করেছেন, এই পুলটা অসাধারণ।
এবং এই পুলটা কেউ কারো চেয়ে পিছিয়ে না। মানে একজন যদি খারাপ করেন, আজকে এক একজনের তো এক একদিন ব্যাড ডে যাবে, মানে একসাথে তো সবারই গুড ডে যাবে না, সবারই ব্যাড ডে যাবে না। ওই জায়গাটা উনি অনেক ভালো রোল করতে পারেন। আরেকটা খুব বড় বিষয় হচ্ছে যে ঠিক যেভাবে বার্সেলোনায় মেসি খেলতেন, মানে পেপ তাকে যেভাবে ব্যবহার করতেন, সেটাকে স্ক্যালোনি রিপ্লেস করেছেন, মানে কপি পেস্ট করেছেন, যে যাতে মেসিকে ধরে খেলাটা হয়। মাঝখানে কিন্তু আর্জেন্টিনা মানে কোচ যারা ছিলেন, আমরা এই 22-এর আগে বলবো, অন্য সময়গুলো, তখন কিন্তু এই জায়গায় কিছু সমস্যা ছিল যে সম্পূর্ণ মেসিকে ধরে খেলা হতো না। তখন যেটা ছিল যে কেউ কেউ চেয়েছেন মেসি গোল করুক, কেউ কেউ চেয়েছেন তিনি পিছনে খেলুক, কেউ কেউ চেয়েছেন উইংয়ে খেলুক। আমি বিভিন্ন কোচদের কথা বলছি। এই জায়গাটায় তারা ফাইনালি একটা সিদ্ধান্তে এসেছেন যে মেসিকে একজন স্ট্রাইকার থাকবেন, কিন্তু সেই স্ট্রাইকার যে গোল করবেন নট দ্যাট। আপনি লাউতারোকে দেখবেন, লাউতারো যত ডিফেন্স করে খুব কম ফরওয়ার্ডই অত বলে এসে ডিফেন্স করে, এবং লাউতারো হচ্ছে অনেক রান করে। আর মেসিকে হচ্ছে রান কম করতে হবে, কারণ বয়স 39, এখন তো রান করার সুযোগ নেই। আবার দেখেন দুটো ম্যাচ 120 মিনিট খেলেছে, কিন্তু সেই 120 মিনিট আলটিমেটলি নিজের স্ট্রেংথ মানে জমিয়ে রেখে খেলা, এটা একটা অনেক বড় আর্ট। মানে এবং মেসি বাকিদের সাপোর্ট যখন লাগবে। কম দৌড়াচ্ছেন, মেসির দৌড়টা ভাগ করে নিচ্ছেন, মানে অন্যরা। ফিজিক্যাল ওই ভাগটুকু নিজেদের ভিতরে ভাগাভাগি করে নিচ্ছেন। রদ্রিগো ডি পল, না হলে কখনো লাউতারো পারেদেস। মার্টিনেজ, না হলে কখনো পারেদেস, না হলে কখনো হুলিয়ান আলভারেজ। মানে এইভাবে একজন খেলোয়াড়ের জন্য পুরো টিম যেভাবে স্যাক্রিফাইস করে নিজেদেরকে উৎসর্গ করছে, আনবিলিভেবল মানে একটা তাকে ব্যাপার। সেন্টারে ধরে এরা জাস্ট পুরো জিনিসটা রোল করছে। Right. এবং একটা বিষয় আমি একটু আলাদাভাবে বলবো, কালকের যে উইনিং গোলটা আপনি দেখেন, এটা কিন্তু মেসির রাইট ফুটের ক্রস ছিল। মানে রাকিব তার ভাই, উইনিং গোল এবং গোল সবগুলো নিয়ে আলাদাভাবে আচ্ছা। কথা বলবো। আসলে মানে শুরু করলে শেষ করা যায় না। আর্জেন্টিনা এমনই আসলে ম্যাচ খেলছে এবারের বিশ্বকাপে। কায়সার ভাইয়ের কাছে আসতে চাই। কায়সার ভাই, যে ধরেন কোচের কথা বলছিলেন রাকিব ভাই, ট্যাকটিক্সের কথা বলছিলেন, দুই কোচের পারফরমেন্স, চলুন দুই কোচের পারফরমেন্স নিয়ে শুরু করি। টমাস টুখেল, মানে 55 মিনিটস, ফার্স্ট গোল গর্ডন, তারপরে হঠাৎ করে তার কি হলো, মানে তিনি কি ভাবলেন যেই আর্জেন্টিনা দল 12 মিনিট 13 সেকেন্ডে 15 সেকেন্ডের ভিতরে 3 গোল করতে পারে, তাও 2 গোলে পিছিয়ে থেকে, তিনি কিভাবে ভেবে নিলেন যে লাস্ট 35 মিনিটস, রাইট, 35 মিনিটে তিনি আর্জেন্টিনাকে লো ব্লক করে বাস পার্ক করে 5 জন ডিফেন্ডার দিয়ে ঠেকিয়ে রাখবেন? ম্যাডনেস, আপনার কি মনে হয়? আমি তার প্রেস কনফারেন্সের পুরোটা শুনছিলাম। টুখেলকে এই প্রশ্নটা করেছেন এবং ম্যাক্সিমাম সময় এই প্রশ্নের উত্তর তাকে দিতে হয়েছে, এবং তিনি যে উত্তরটা দিয়েছেন আমার কাছে খুব একটা ইলজিক্যাল কোনো কিছু মনে হয়নি। কারণটা হলো যে দেখুন, আপনি আর্জেন্টিনার মতো দলের বিরুদ্ধে যখন 1-0 গোলে এগিয়ে থাকবেন, তখন আপনার সামনে আর একটাই উদ্দেশ্য থাকবে, সেটা হলো যে আমি এই 1 গোল নিয়ে অন্তত জিতে যাই। দ্বিতীয় গোল করার আর সুযোগ হবে কিনা সেটা হয়তো পরের বিষয়, কিন্তু তারপরে এটা একটু ডিফেন্সিভ মেজাজে তিনি চলে গিয়েছিলেন। এবং তিনি যে সফল হচ্ছিলেন না তাও কিন্তু না। আপনি দেখবেন যে 55 মিনিটে গোল করেছিলেন এবং তারপরে 85 মিনিট পর্যন্ত তারা কিন্তু সেই লিডটা ধরে রাখতে পেরেছে। দ্যাট মিনস আপনি 30 মিনিট পর্যন্ত লিডটা ধরে রেখেছেন, লিড ধরে রাখতে পেরেছে। বাট আপনি ওই যে বলছিলেন পাঞ্চিং ব্যাগ, ইংল্যান্ড টিম, পুরো টিমটা আসলে পাঞ্চিং ব্যাগে পরিণত হয়েছিল। আর্জেন্টিনা ওয়াজ কমপ্লিটলি তাদেরকে ডেভাস্টেট করে ফেলতেছিল, যে মানে যে কোনো মুহূর্তে ধরেন কতগুলো চান্স ক্রিয়েট হয়েছে। আমি সেটাই বললাম যে তিনি, আপনি ডিফেন্স করবেন, কিন্তু লো ব্যাক ডিফেন্স এবং হাইল্যান্ড ডিফেন্সের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনি যখনই লো ব্যাক ডিফেন্স করবেন, তার মানেটা হলো যে সেখানে আপনি কিন্তু ডাবল লেয়ারে আপনাকে ডিফেন্সটুকু করতে হবে, এবং আপনাকে সেখানে 8 থেকে 9 জন খেলোয়াড়কে রাখতে হবে। 11 জনকে রেখেছে, 11 জনকে তিনি রেখেছেন, একসময় আমরা দেখেছি। তারপরে কিন্তু আপনি গোল বাঁচাতে পারেননি। এর কারণটা হলো যে যখনই আপনি লো ব্যাক ডিফেন্সে যাবেন, সেখানে কিন্তু প্রতিপক্ষের যত, আপনি এখানে 11 জনকে রাখছেন, প্রতিপক্ষের কিন্তু 11-10 জন চলে আসছেন, কারণ তাদেরকে তখন তাদের পোস্ট সামাল দেওয়ার কোনো চিন্তা নেই। কারণ এই ট্রানজিকশন থেকে, এত দূরের ট্রানজিকশন থেকে আপনি তাদের পোস্টে যাওয়ার অনেক দূরের পথ এবং অনেক মানে দেরি হবে। তো সবকিছু মিলে লো ব্লক যখন আপনি করবেন, তার মানেটা হলো যে আপনার কাজ একটাই, গোল ঠেকানো, আর ওই পক্ষের কাজ তখন একটাই, গোল শোধ করা বা গোল দেওয়াটা। তো এই পজিশনে ম্যাচটা চলে গিয়েছিল। তিনি ডিফেন্স করতেই পারেন, কিন্তু ডিফেন্সটা হলো যে, আমি ওটার সাথে একমত না যে আপনি লো ব্লক ডিফেন্স এখানে করবেন। আপনি হাইল্যান্ড ডিফেন্স করতে পারতেন, এবং হাইল্যান্ড ডিফেন্স করলে কি লাভটুকু, আপনি দুটো লাভ। নাম্বার 1 লাভ, যে আপনি গোলকিপারকে যে শুট যেটা যাবে দূরের থেকে, যে গোলকিপারের কাছে শুট যাবে, সেই শুটে গোলকিপার হয়তো একটু প্রস্তুত নিতে পারেন, সময় পাবেন, গোলকিপার সেটা দেখার সময়টুকু পাবেন,
নাম্বার 2 হলো যে হাইলাইন ডিফেন্স আপনি যখনই করবেন তখন আপনি কি কাউন্টার অ্যাটাকে যাওয়ার একটা সুযোগটা রয়েছে, 1-0 গোলে এগিয়ে থাকলে 2-0 করার একটা সুযোগ থাকবে আপনার কাছে, ম্যাচ সিল করার সুযোগ চলে আসে। ম্যাচ কিল করার একটা সুযোগ থাকবে সেখানে, কিন্তু সেটা আপনি যদি করে দেন তখন দেখবেন যে প্রতিপক্ষ আরো মিসমার হয়ে যাবে। কিন্তু সেটা না করে তিনি পুরোপুরি একেবারে লো ব্লক ডিফেন্সে যে চলে গিয়েছিলেন, সেখানে 30 মিনিট পর্যন্ত সফল হয়েছেন। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি সেটা হলো যে এই আর্জেন্টিনার বিরুদ্ধে লো ব্লক ডিফেন্স যে দলই করুক, আর্জেন্টিনা যদি 2 মিনিট সময় পায়, আপনি সেই 2 মিনিটে তারা কিন্তু সেই গোল শোধ করে লাস্ট মিনিটে আরেকটা গোল করে 2-1 কিন্তু ম্যাচ জয় করে এক্স্যাক্টলি যেটা আসবে। তারা করেছে। রাকিব ভাই, আপনার কাছে আসতে চাই, টুকেলের কথা হচ্ছিল, টুকেল ভুল করেছেন, তার দল সেটার জন্য খেসারত দিয়েছে, অ্যান্ড লিওনেল স্কালোনি, তার মানে আস্তিনে কি কি আছে, তার জাদু আসলে শেষই হচ্ছে না। 2022 ওয়ার্ল্ড কাপে আমরা তাকে ট্রফি জিততে দেখেছি, একদম রাদার ইয়াং একটা টিমকে নিয়ে তিনি ট্রফি জিতেছেন বড় বড় বাঘা টিমের বিপক্ষে। এবারের ওয়ার্ল্ড কাপে ছোট দল যারা ভালো খেলেছে এবং আর্জেন্টিনাকে রিয়েলি থ্রেট হিসেবে আসলে ট্রিট করেছে, তাদের সাথে পিছিয়ে থেকে ম্যাচ বের করে জিততে জিততে তারপর তিনি সাফারিংস যে ম্যাচগুলো সেগুলো পার করে সেমিফাইনালে এসেছেন, এবং সেমিফাইনালে এসেও ফার্স্টে গোল কনসিড করেছেন তার দল। তারপর তিনি সেখান থেকে আবারও কামব্যাক করেছেন, কামব্যাক করে দলকে কমফোর্টেবল উইন, এবং সেই কমফোর্টেবল উইন থেকে ফাইনালে নিয়ে গেছেন। স্কালোনির চেঞ্জেস, স্কালোনির ট্যাকটিক্স আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, স্কালোনি একটু আমরা যে ধরনের কোচিং এখন দেখে থাকি সেখানে তার চারিত্রিকভাবে একটু আলাদা। আপনি তাকে দেখবেন খুব কুল অ্যান্ড কাম, এবং তার ইমোশনটা আপনি ধরতে পারবেন না। অন্য অনেকেই দেখবেন যে আমরা টুখেলকেও কালকে দেখেছি, যখন বিরক্ত হন ছুটাছুটি করেন যে রেফারির হয়তো কোনো সিদ্ধান্ত নিয়ে, অথবা নিজের প্লেয়ারের উপর বিরক্ত, অথবা বাড়তি কোনো মেসেজ দেওয়া। আপনি কি খুব বেশি কোনো জায়গা পেয়েছেন যে ইন বিটুইন ম্যাচ যে মানে নিজের দলকে অনেক বেশি মেসেজ দিচ্ছেন? এরকম কিন্তু স্ক্যালোনিকে আপনি পাবেন না খুব একটা, যেটা অন্য কোচদের পাবেন। এখন এর একটা বড় কারণ হচ্ছে তিনি দলটাকে অনেক বেশি ওন করেছেন অনেক দিন ধরে, এবং দলটা তার গড়া। এবং একটা সময় প্রথম যখন তাকে আর্জেন্টিনা দায়িত্ব দেওয়ার একটা পরিকল্পনা চলছিল, তখন কিন্তু এই দেয়া নিয়ে একটু সমস্যা ছিল। ইভেন শোনা যায়, যেটা একদম প্রমাণ তো আর নেই, যে মেসির ক্লিয়ারেন্স ছাড়া তো আসলে আর্জেন্টিনা কোচ দিবেন এই মানের একজন প্লেয়ার থাকলে, তিনিও ঠিক খুব যে একমত ছিলেন বা কনভিন্স ছিলেন তা না। কারণ আপনি যদি মানে সমসাময়িক কাছাকাছি বয়সের, কিন্তু মানে মেসি 39, কাছাকাছি বয়স বলছি আমি এই জন্য যে একদম 39 তো আর না, তার চেয়ে বেশি। কিন্তু এরকম একজন আসলে দায়িত্বটা নিতে পারবেন কিনা, বা এরকম একটা হাই প্রোফাইল দলকে ডিল করতে পারবেন কিনা, এগুলো নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু তারপরে সামহাও মেসি কনভিন্সড হন, এবং তার ফেডারেশন তাকে কনভিন্স করায়। এবং ওনার যে সুবিধাটা ছিল যে উনি এইজ লেভেল থেকে, এখন আমরা কিন্তু ফুয়েন্তের বেলাও একই কথা, স্পেনের, মানে আপনি যখন এইজ লেভেল মানে ওই দেশটার এইজ লেভেল কোচিং করায় আসবেন, তখন কিন্তু আপনি পুরো স্ট্রাকচারটার সঙ্গে পরিচিত হবেন। যেটা আমরা দেখি কি ইউরোপের দল বা অন্য বিভিন্ন দল, আপনি স্টার কোচ নিয়ে আসলেন, নিয়ে আসে বসিয়ে দিলেন। আপনি যদি ব্রাজিল ব্যর্থতার কথাই বলেন, যে ব্রাজিল ব্যর্থতার একটা বড় কারণ কি, আপনি 12 ম্যাচ খেলেছে হচ্ছে ইসের কার্লোর অধীনে, এটা আসলে ঠিক আছে? ইম্পসিবল। এটা আপনি impossible চাইলে একটা একটা বিষয়। রেডিমেড, হ্যাঁ, ইটস নট ম্যাগি নুডলস, তাই না? definitely। যে আপনি 2 মিনিটে চুলায় দিলেন, হয়ে চলে আসলো। এবং এটা যে কারণে কালচারের সাথে পরিচিত এখন হওয়া। ব্রাজিল যেটা বলছে সেটা সবচেয়ে রাইট, যে তাকে ডেফিনেটলি 2030 পর্যন্ত রাখতে হবে ব্রাজিলকে, হ্যাঁ, যদি যদি তারা তারা কিছু result চায়। পেতে চায়। আর যদি আগে যেটা ছিল, যে যেটা এদের বেলায় প্রযোজ্য, আমি স্ক্যালোনির বেলায় বলছি, যে আপনি যদি এইজ লেভেল থেকে আসেন, ওই দেশের পুরো স্ট্রাকচারটার সঙ্গে আপনি পরিচিত, এবং তাতে করে দেখবেন, আমার সবসময় মনে হয় এই যে আর্জেন্টিনা এত ছুটাছুটি করে, প্রত্যেকটা প্লেয়ার জানে যে কোন প্লেয়ার কোথায় কোথায় থাকতে পারে। যেটা অনেক ক্ষেত্রে আমরা অনেক দলের দেখি মিস পাস, যে তারা ক্যালকুলেট করে কিন্তু ক্যালকুলেট মেলে না। কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে এই পাসগুলো দেখবেন খুব অ্যাকুরেটলি মিলে যায়। এবং এই যে এত মানে শারীরিক ফুটবল বা এত ডিপ ডিফেন্ডিং করেছে ইংল্যান্ড, তারপরেও দেখবেন পাসগুলো কিন্তু মিস হয়নি, পাসগুলো কিন্তু এর মধ্যেই রোটেট করেছে। ফিনিশিং কখনো হয়েছে পোস্টে লাগলে, না লাগলে তো গোল আগেই হয়ে যেত, দুটো বল পোস্টে লেগেছে। ফলে স্ক্যালোনির এই জায়গায় এবং প্লেয়ার পুলটা এত স্ট্রং যে তার বদলি নিয়ে খুব একটা টেনশনে ভুগতে হয় না। মাঠে সর্বোচ্চ কি হয়, আপনি আলভারেজ না লাউতারো মার্টিনেজ, এই একটা জায়গায় তাকে ঘুরতে হয়েছে। হয়তো শুরু করেছেন লাউতারোকে দিয়ে, আলভারেজকে খেলিয়েছেন, এখন আবার লাউতারো পরে, এরকম মিডফিল্ডে 1-2 বসে থাকেন, তারা নামেন, এবং উনি কিন্তু একটু রেস্ট দিয়ে দিয়েও খেলাতে পারেন। এটা একটা তার বড় অ্যাডভান্টেজ, যেটা অন্য অনেকের ক্ষেত্রে নেই। মধুর সমস্যা যাকে বলে কোচদের জন্য, 11 কি হবে, 11 কি হবে এবং কার জায়গায় কাকে খেলাবো। জুলিয়ানো সিমিওনিওকে নামিয়েছেন কালকে স্টার্টিং 11-এ। আমি কাসের ভাইয়ের কাছে আসি, একটু ইন্ডিভিজুয়াল প্লেয়ার ধরে যদি কথা বলি, তাহলে ধরেন ফার্স্ট 45 মিনিটস স্টার্টিং 11 ইংল্যান্ডের প্রেসার, প্রেসিং,
অ্যান্ড আর্জেন্টিনার কথা যদি বলি, তারাও একেবারে যে কম মানে ছেড়ে কথা বলেছে তা না, তারাও প্রেস করেছে, কিছুটা ফিজিক্যাল হয়েছে অনেক জায়গায়। যেহেতু হিস্টোরিক্যালি দুই দলের ভিতরে একটা পুরনো দ্বৈরথ রয়েছে, সেখান থেকে তাদের ভেতরে কিছু হলুদ কার্ডের ঘটনাও ঘটেছে। বাট ফার্স্ট হাফ দুই দলের দুই গোলকিপার, তাদের কাছে কোনো ধরনের রিয়েল অ্যাটেম্পট অফ মানে শটস কিছুই যায়নি। ফার্স্ট 45 মিনিটসকে আপনি কিভাবে দেখবেন? দুই দলের খেলোয়াড়দেরকে আপনি কিভাবে দেখবেন? প্রথম 30 মিনিটে তো কোনো শট নেওয়া হয়নি, এটা বিশ্বকাপের ইতিহাসে একটা রেকর্ড। আপনি তার মানেটা কি, যে আপনি ম্যাক্সিমাম সময় বল ছিল কোথায়? আপনি ওপেন ফিল্ডে মাঝখানে, এবং বল দখলের লড়াই ছিল, একটা ধাক্কাধাক্কির একটা বিষয় ছিল, মাস্তানির একটা বিষয় ছিল। আমরা ছোটবেলায় বলতাম না যে আশিস আমাদের মহল্লায় দেখিয়ে দিব, ঠিক এইরকম ভাবে কিন্তু তাই হয়েছে। যখনই আপনি বল আপনি দেখবেন যে সেন্টার হাফের এই পাশে এসেছে, তখন আর্জেন্টিনা একটু মাস্তানি দেখিয়েছে, ওই পাশে যখন গিয়েছে তখন আপনার ইংল্যান্ড যেটা বলেছে যে আমার সাথে এরকম করেছিল, আসো আমি তোমাকে এবার একটু ধাক্কা দেই বলে বল ছাড়াই কিন্তু ধাক্কাধাক্কির মতো হয়েছে এটা। এবং এটা আমার কাছে, এটা আপনি যেভাবে বললেন যে দু দলের মধ্যে বা দু দেশের মধ্যে যে ধরনের একটা আপনার দ্বৈরথ ছিল, এবং সবচেয়ে বড় বিষয়টা ছিল যে আপনার 1986 এই দু দল যখনই মুখোমুখি হয় তখন 1986 সালের বিশ্বকাপের কথা অবভিয়াসলি চলেই আসে, এভিডেন্টলি ওখানে না এসে আসলে কোনো উপায় নেই, রাইট, এবং চলে আসে। এবং সেই বিশ্বকাপের আপনি তো জানেন যে কি হয়েছিল, কিভাবে হয়েছিল সেটা। ম্যারাডোনার যে একটা বিতর্কিত গোল ছিল, যেটাকে বিতর্কিত গোল অনেকে বলে, এবং তারপরে ম্যারাডোনা যে গোলটা করেছিলেন সেটা শতাব্দীর সেরা গোল। তো একই ম্যাচে আপনি বিতর্কিত গোল এবং 4 মিনিটের মধ্যেই আপনি শতাব্দীর সেরা গোল। সো এবং সেই ম্যাচেও কিন্তু আর্জেন্টিনা হেরেছিল, আর্জেন্টিনা জিতেছিল, ইংল্যান্ড হেরেছিল। সো সেই বিশ্বকাপটায় সেই ম্যাচের পর থেকে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের ম্যাচ মানেটাই হলো যে আপনি এক ধরনের একটা ধাক্কাধাক্কি হবে, একটা মাস্তানি হবে, একটু উত্তেজনা থাকবে, হাই ইন্টেন্সিটি থাকবে। সো এটা যখন মাঠের বাইরে এই ইন্টেন্সিটিটা থাকে, আর যখন আপনি মাঠে এই 22 জন খেলে, তখন তো সেটা আর একটু বেশি হবেই। সো সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমার কাছে মনে হয়েছিল যে রেফরির ছিল। রেফরি যদি সেখানে আরেকটু সতর্ক হতেন এবং আরেকটু যদি তিনি হয়তো একটু দাপটটা নিয়ে যদি বাঁশি বাজাতে পারতেন বা করতে পারতেন, তাহলে দেখতেন যে এই ধাক্কাধাক্কিটা হয়তো একটু কমতে পারতো। তারপর আমি রেফরিকে পুরোপুরি দায়িত্ব করব না, দোষ দিব না। কারণটা হলো যে আপনি যখনই এখানে শুরুর দিকে অনেকগুলো দুটো হলুদ কার্ড অলরেডি হয়ে গিয়েছিল, এখানে যদি লাল কার্ড বা অন্য টাইপের বাঁশি একটু বাজিয়ে দিতেন, খেলাটা দেখতেন যে আরেকটু নষ্ট হয়ে যেত। সো রেফরি সেটা চাননি, রেফরি চেয়েছিলেন কুল অ্যান্ড কাম ভাবে যতভাবে সামাল দেওয়া যায় সেটা করার চেষ্টাটুকু তারা করেছিলেন। প্রথমার্ধের যে দুই দলের মধ্যে আমার কাছে গোলের চেষ্টাটুকু তেমন দেখা যায়নি, যা চেষ্টাটুকু ছিল মাস্তানি দেখানোর একটা চেষ্টাটুকু ছিল। মিডফিল্ড ব্যাটেলে কে আসলে জিতবে, কে আসলে ম্যাচটাকে কন্ট্রোল করবে, সেটাই তারা চেষ্টা করেছে ফার্স্ট 45 মিনিটস। এর ভিতরে গোল হলে ভালো, আর না হলে কিছু যায় আসে না। রাকিব ভাই, আপনার কাছে জানতে চাই, ফার্স্ট 45 মিনিটস চলে গেল, কিছুই হলো না, কিছু হলুদ কার্ড ছাড়া। রেফরিকে খুব ব্যস্ত সময় পার করতে হয়েছে। আফটার দ্য ফার্স্ট হাফ 45 মিনিটসে মাত্র 3 মিনিট ছিল এক্সট্রা টাইম। আচ্ছা, 3 মিনিট মনে হয় লাস্ট যতগুলো ম্যাচ আমরা দেখেছি তার ভিতরে সবচাইতে কম এক্সট্রা টাইম ছিল। কি ব্যাপার, এরকম হচ্ছে কেন? ঠিক আছে, ওকে। সেকেন্ড হাফে আমরা ঢুকলাম, 55 মিনিটস, গর্ডনের গোল, মলিনার ভুল, রাইট? এক্স্যাক্টলি। সো প্রবাবলি আর্জেন্টিনা পুরো ম্যাচে যতগুলো ভুল করেছে তার ভিতরে একটা, দুটো, তিনটে ভুলের ভিতরে মলিনার ভুলটাই ছিল সবচেয়ে বড় ভুল। এবং ইংল্যান্ড যখন স্কোর করলো, ইংল্যান্ডের গর্ডনের গোলটা নিয়ে যদি আপনি একটু বলেন যে আসলে আর্জেন্টিনা ফার্স্টে গোল খেতে চায়, স্পেস দেয় প্রতিপক্ষকে, নাকি আসলে ইংল্যান্ডেরই এই গোলটা খুব ভালো এক্সপার্টিস ছিল, খুব ভালো রেজাল্ট তারা আসলে বের করে আনতে পেরেছে? দেখেন, ইট ওয়াজ এ ক্লাসিক কাউন্টার অ্যাটাক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আপনি প্রথমার্ধের কথা যেটা কায়সার ভাই বলছিলেন, যে প্রথমার্ধে কিন্তু যা কিছু হয়েছে বেশিরভাগ আসলে দিন শেষে অফ দ্য বল হয়েছে। রাইট। মানে যদি বল দখলের লড়াই মিডফিল্ড ব্যস্ত থাকে, সেটা কিন্তু একটা হেলদি লড়াই, যে মানে দুই দলেরই তো সেরকম মিডফিল্ডার আছে, কিন্তু তারা সেটা না করে সেই ঐতিহাসিক প্রেক্ষাপট ধরে, এবং দুই দলকেই মনে হয়েছে শুরু থেকেই অপোজিশনকে এই বিষয় এঙ্গেজ করে তাদেরকে ডাউন করা, মানে মোরালি ডাউন করার চেষ্টা। এখন কে যে কাকে ডাউন করতে পেরেছে এটা বোঝা যায়নি প্রথমার্ধে। সেটা হচ্ছে আর্জেন্টিনা অ্যাকচুয়ালি প্ল্যান করছিল কি প্লেয়ার হ্যারি কেইন এবং জুড বেলিংহ্যাম, তাদেরকে ম্যাচের শুরুতেই ডিস্টার্ব করবে, কনসেন্ট্রেশন ব্রেক করার। এবং আমার মনে হয় যে এটাও পার্ট অফ দেয়ার প্ল্যান।
ডেফিনেটলি পার্ট অফ প্ল্যান, এবং সেই প্ল্যানে তাদেরকে সফল বলতেই হবে এই কারণে আমার তো পুরো ম্যাচ হ্যারি কেইনকে ডিফেন্ডার মনে হয়েছে, right. মানে পুরো ম্যাচে। তো তার মানে আমি ওই ডিস্টার্বটা করে সাকসেসফুল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ইংল্যান্ড যে লাকি ব্রেক থ্রুটা পেয়েছে, যে ম্যাচ যখন মনে হচ্ছিল যে আস্তে আস্তে আর্জেন্টিনা নিয়ন্ত্রণে নিচ্ছে, সেই সময় একটা ক্লাসিক কাউন্টার অ্যাটাকে গোলটা হয়ে গেছে, এবং যেটা গর্ডন অসাধারণ ফিনিশিং। এবং আপনি যেটা বললেন যে আসলে কোনো দল তো এইভাবে চায় না যে আমি আগে গোল খাই, গোল খেয়ে আমি ব্যাক করবো, কিন্তু আমরা এখন মজা করে বলতে পারছি যে আর্জেন্টিনা গোল খেলেই ভালো হয়, না খেলে কখনো লিড নিয়ে আমরা জিততে সাম্প্রতিক সময় দেখছি না, খেলা উঠে না আর কি। খেলা উঠে না। রাইট রাইট, খেলা ওঠে না। এবং সেই খেলাও কি আপনি গোল, মানে আমার কাছে একটা সময় মনে হয়েছে কি, যখন 55 মিনিট আমি মানে কি বলবো যে খেলা দেখছিলাম, তখন মনে হচ্ছে এই 55 মিনিটের গোলটা বিপদ ডাকলো। মানে হয়তো যদি এটা 75 মিনিটের গোল হতো ইংল্যান্ডের জন্য, কারণ ইংল্যান্ড এই যে এতটা সময় ডিফেন্স করার যে এটা রিস্কি, ভেরি মাচ রিস্কি। এবং ওই যে মানে লো লাইন যে ডিফেন্সটা, এই ডিফেন্সে আপনি সারাক্ষণ যদি আক্রমণ হতে থাকে, ইভেন আপনি পেনাল্টি বক্সের আশেপাশে ফাউল পেয়ে যাবেন, ফ্রি কিক হবে, আপনি পেনাল্টি বক্সের মধ্যে পেনাল্টি হয়ে যাবে, কিছু না কিছু তো ঘটে যাবে, এবং তাতে করে আপনি ম্যাচে থাকবেন না। এবং আমি টুখেলের ওই জায়গাটা একদম তীব্র আপত্তি যে এই কাজ আপনি 1 গোলের লিড নিয়ে করতে পারেন না। এই কাজ আপনি করতে গেলে আপনাকে অ্যাটলিস্ট 2 গোলের লিড লাগবে, তারপরে আপনি করতে পারেন। আর 1 গোলের লিড দিয়েও যদি আপনি করেন, সেটা করবেন কখন? আপনি যখন 80 মিনিট ছাড়িয়ে যাব, মানে আমার লাস্ট হয়তো 8 to 10 মিনিটস, 15 মিনিটস আমারই, তখন আমি ধরলাম একটা রিক্সের মধ্যে গেলাম। কিন্তু এটা একটা ম্যাসিভ ভুল, সেই ভুলের খেসারত দিতেই হচ্ছে। আর দ্বিতীয়ার্ধের যে আপনি যে গোলটার কথা বললেন, গর্ডনের গোলটা পারফেক্ট ফিনিশিং, এখানে কিছুই করার ছিল না এমি মার্টিনেজের। আর ডিফেন্সের যেটা ভুল, কারণ তার আগে বলটা লাগানোর কথা ছিল পায়ে, মানে তাকে বিট করে যখন, ঠিক সেভাবে বলতে গেলে ইংল্যান্ডেও কিন্তু যখন আপনি উইনিং গোলটার কথা বলবেন, এখানে 2 ডিফেন্ডারের কিন্তু বড় ভুল ছিল। আপনি লাউতারোর সামনে একজন ছিলেন, পিছনে একজন ছিলেন, কিন্তু ওখানে আবার বলতে হবে যে হ্যাঁ, এবং তারা কিন্তু হাইটেও এগিয়ে, তারপরেও কিন্তু ওটা হয়েছে। কিন্তু সেখানে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওখানে একদম মানে কম্পিউটারে আমরা একদম মাপ মতো যেটা মারি না, মানে ক্রসটা যার কাছ থেকে এসেছে রাইট ফুটে, আবার রাইট ফুটে, ওটার পেছনে যিনি আছেন তিনি অন্য কারিগর, তার কথা আসলে বললে শেষ হবে না, তার কথায় আসবো। কিন্তু 55 থেকে 85 এই সময়টুকু আমি কায়সার ভাইয়ের কাছে যেতে চাই। কায়সার ভাই, ম্যাচের শুরু থেকে এনজো ফার্নান্দেজ এলোমেলো শট মারছিলেন, মানে এলোমেলো বলতে তিনি ট্রাই করছিলেন। প্ল্যানটা কি এটাই ছিল যে শেষ পর্যন্ত উইং থেকে যদি আমরা ঢুকতে না পারি, সেট পিস যদি আমরা আসলে সাকসেসফুল না হই, ইংল্যান্ডের লম্বা আমার খেলা দেখছিলাম, খেলা দেখার ফাঁকে একজনই আমার পাশে বসে বলছিলেন, এই তো সব বাস্কেটবল খেলোয়াড় নামিয়েছে ইংল্যান্ড, মানে তাদের হাইট এতটাই বড়। সো এই লম্বা দীর্ঘদেহী খেলোয়াড়দেরকে বিট করার জন্য মেসি প্রায় সময় দেখা গেছে সেকেন্ড হাফে আর কোনো কর্নার আসলে ওইভাবে নেননি। তো এনজোকে 85 মিনিটসে যেভাবে অ্যাক্টিভ করে গোলটা করলেন, আসলে মেসির অ্যাসিস্টের মানে কি বলবো, কারিশমা এখানে বেশি নাকি এনজো ফার্নান্দেজের শটটা? শাওন ভাই, আমার এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যাচ্ছে। আমরা আমাদের বন্ধু মহলে বেশ কয়েকজন বন্ধু রয়েছে, তাদেরকে আমরা বলি যে গুটিবাজ বলি। এই কারণটা হলো যে তারা দেখবেন যে আপনি যে কোনো বিষয়, যে কোনো সমস্যায় পড়লে, যে কোনো জায়গা থেকে একটা গুটি চাল দিয়ে বা যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে এর সাথে কথা ওকে লাগিয়ে দিয়ে যে কোনোভাবে কিন্তু সেই সমস্যার ভিতর থেকে বেরিয়ে আসে। আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা হলো সেই টাইপের দল, একটা আইডিয়াবাজ, গুটিবাজ বলবো না, আইডিয়াবাজ একটা দল, যে যখনই আপনি যে সিচুয়েশনে পড়ে, যে সমস্যায় পড়ে, একটা আইডিয়া তারা কিন্তু ক্রিয়েট করে ফেলে। এই আইডিয়া ক্রিয়েটটা এবং তাৎক্ষণিকভাবে তারা কিন্তু সেই আইডিয়াটা ক্রিয়েট করে। দেখুন, আপনি এনজো ফার্নান্দেজকে তারা যখন উইং থেকে পারছে না, তখন তারা যেটা করেছে সেটা হলো যে আপনি হরিজেন্টাল আক্রমণে পারছে না, তখন তারা স্ট্রেট ওয়েতে আক্রমণে শুরু করে দিয়েছে, একেবারে সোজাসুজি আক্রমণ করেছে। সেটাও যখন পারছে না, তখন ধাক্কাধাক্কির মতো পর্যায়ে কিন্তু চলে গিয়েছে। তারা যে কোনো মূল্যে চেয়েছে যে একটা আইডিয়া ক্রিয়েট করে এখান থেকে ম্যাচটা বের করতে হবে। এবং এই দলের সবচেয়ে ভালো সৃজনশীল খেলোয়াড় তো আপনি মেসি, আনডাউটলি। সব আইডিয়া, ম্যাক্সিমাম আইডিয়া তার কাছ থেকে কিন্তু আসে। আপনি দেখেন এই গোলের আইডিয়াটাও কিন্তু তার কাছ থেকে এসেছে, যে কায়দায় তিনি শটটা মানে এনজোকে পাসটা বাড়িয়েছেন। প্লিজ একটু এক্সপ্লেইন করেন। আপনি দেখুন সেই যে জায়গায় তিনি বলটা পেয়েছিলেন, সেই জায়গাতে কিন্তু আপনি নিশ্চিতভাবে সেই জায়গা থেকে তিনি, অন্য কেউ হলে আমি নিশ্চিত যে তিনি কিন্তু বল নিয়ে আরো ডি বক্সের ভিতরে ঢুকতেন এবং ভিতরে ঢুকে গোলকিপারকে ফার্স্ট বার পোস্টে মারতেন অথবা একটা ক্রস করতেন, কিন্তু সেটা তিনি করেননি। কারণটা হলো যে তিনি দেখছিলেন যে এইভাবে কিন্তু ক্রস বেশ কয়েকটা মিস হয়েছে, কোনো লাভ হয়নি। তখন তিনি সেকেন্ড আরেকটা আইডিয়া যেটাতে গেলেন, যে তিনি
এমন জায়গায় বলটা রাখতে হবে বা এমন জায়গায় সুযোগটা দিতে হবে আমার খেলোয়াড়কে, যে খেলোয়াড় একটু স্পেস পায় মারার জন্য, যে স্পেসটা আগের ম্যাচে স্পেন দেয়নি আপনার এমবাপ্পেকে, ঠিক এই স্পেসটা তিনি কিন্তু ক্রিয়েট করে দিয়েছেন। এবং যে জায়গায় তিনি এনজোকে পাসটা বাড়িয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু মেসির গোল করার অনেক নজির রয়েছে। আমরা জানি যে এখান থেকে তিনি বাম পায়ের শটে, আপনি কার্লিং শটে অনেক গোল করেছেন। এই কারণে তিনি জানতেন যে এই জায়গাটুকুতে খালি স্পেসে তার খেলোয়াড় কেউ যদি গোল মানে বল দেওয়া যায় তাকে, তাহলে কত সহজভাবে করা যেতে পারে। তিনি দেখেছেন যে এই মুহূর্তে তিনি যদি এনজোকে যদি পাস আর একটু আগে তিনি কিন্তু দিতে পারতেন, কিন্তু তারপরে তিনি বলটা নিয়ে ভিতরে ঢুকেছেন যাতে এনজোর গার্ড হিসেবে যে ছিলেন আপনার হ্যারিকেন ছিলেন, হ্যারিকেন যাতে এনজোর কাছে যেতে না পারেন। তো মেসি যখন বল নিয়ে আরেকটু ভিতরে ঢুকেছেন তখন এনজোর গার্ডটা ছেড়ে দিয়ে হ্যারিকেন কিন্তু মেসির দিকে এসেছেন। আর মেসির দিকে যখনই এসেছেন মেসি তখন কাটব্যাক করে আবার কাটব্যাক করে এদিকে এসেছেন এবং দেখেছেন যে এনজোর এখানে ফাঁকা, তখন তিনি এনজোকে বলটা বাড়িয়ে দিয়েছেন এবং এনজো সেই জায়গা থেকে যে শটটা নিয়েছেন, বেলিংহাম একটা চেষ্টা করেছিলেন, অনেক দূর থেকে একটা চেষ্টা করেছিলেন পা ঠেকানোর জন্য, কিন্তু ততক্ষণে অনেক দূর দেরি হয়ে গিয়েছে। এবং এনজোকে অবশ্যই আমি মনে করি যে একটা কৃতিত্ব দিতেই হবে, কারণ যে জায়গা থেকে তিনি শটটা নিয়েছেন দুটো জিনিস সেখান থেকে তাকে নিশ্চিত করতে হবে। একটা হলো যে কোনো মতে বল মানে আপনার নিয়ার পোস্টে রাখা যাবে না, ফার পোস্টে নিতে হবে, এবং ফার পোস্টে ওখান থেকে নিতে হলে দুটো কাজ করতে হবে। একটা দুর্দান্ত গতিময় একটা শট মারতে হবে যাতে গোলকিপারকে বিট করা যায়, এবং আরেকটা সেই সঙ্গে গতির সঙ্গে আপনাকে যেটা করতে হবে যে সুইং বা কার্ল, এই দুটো জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এত কম সময়ের মধ্যে এত দ্রুত গতিতে তিনি এই পুরো কাজটুকু যা করেছেন, গোলকিপারের করার কিছুই ছিল না। গোলকিপার পাখির মতো লাভ দিয়েছিলেন, কিন্তু বলটা যে হাতে সুইং করেছে, কার্ল করেছে, তাতে গোলকিপারের করার কিছুই ছিল না। সো ইট ওয়াজ টোটালি এ প্রি প্ল্যান্ড গোল। এটাকে কেউ যদি বলে যে এটা ফ্লুক শট হয়েছে বা ফ্লুক গোল হয়েছে, আমি এটা কোনো মতেই মেনে নিব না। পুরো জিনিসটাই কিন্তু আপনার আইডিয়াটা তৈরি করেছিলেন মেসি এবং সেটা এক্সিকিউট করেছেন এনজো। পারফেক্ট এক্সিকিউশন যাকে বলে, মানে এত সুন্দরভাবে এনজো গোলটা করেছেন এবং গোলটা করার পরে পুরো দলটা যেভাবে আসলে সেলিব্রেট করেছে, এনজো নিজে যেভাবে সেলিব্রেট করেছেন, তাকে নিয়ে অনেক কথা হচ্ছিল, অনেক সমালোচনা হচ্ছিল, ভালো খেলতে পারছে না। বাট মানে যত দিন যাচ্ছে, যত টুর্নামেন্ট সামনে এগিয়েছে, এনজো প্রোগ্রেস করেছেন এবং তিনি সমালোচকদের জবাব দিয়েছিলেন এরকম ভাবে করে, তাকে নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছিল, অনেক ধরনের সমালোচনা হচ্ছিল যে তিনি এত টাকা দিয়ে আপনি ইংলিশ লিগে খেলে থাকেন, সেখানে তো পারফরমেন্স সেরকম ভাবে করেন না। মোস্ট প্রবাবলি এগুলা সোশ্যাল মিডিয়াতেও অনেক কিছু এসেছিল, তো সব সমালোচনার জবাব তিনি দিয়ে দিয়েছেন এই একটা গোল করে। মেসির পারফরমেন্স, মেসির মানে পজিশন সেন্স, মেসির গেম রিড করার ক্যাপাসিটি, এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। সো নেক্সট গোলে যাই, মুভিং অন টু দ্য নেক্সট গোল। লাউতারো মার্টিনেজ 80 অথবা 82 মিনিটসে তাকে স্কালোনি মাঠে নামালেন, আর লাস্ট সাব ছিলেন লাউতারো। সো লাউতারো গোল করবেন, দৌড়াবেন, ডিফেন্স করবেন, এভরিথিং ইজ ওকে। বাট কনজা এবং স্টোনসের মাঝখানে, 6 ফুট লম্বা ডিফেন্ডারের মাঝখানে তিনি পজিশন নেবেন। তিনি কত, লাউতারো মার্টিনেজ প্রবাবলি 5'4", 5'6" এরকম হাইটে, 5'6", 7। এবং আবারও লিওনেল মেসি, তিনি লেফট ফুটে শট নেওয়ার কথা নিলেন না, জায়গা বানালেন, গোলকিপারকে সামনে আনলেন এবং ফার পোস্টটা ওপেন করলেন, রাইট ফুটে একটা শট নিলেন। মানে আমি সব বলে দিচ্ছি রাকিব ভাই, তারপরেও আপনার কাছ থেকে শুনতে চাই, মানে গোলের সৌন্দর্যটা আসলে কতখানি। দেখেন, ক্রসটা বিচার করতে গেলে যে ভিআর যেভাবে অফসাইড দেখায় না, যে অনেক কিছু দিয়ে স্টপ করে, এটা করে, এখন ক্রসটা এতটাই মাপা ছিল। এবং যে কথাটা বলা হচ্ছিল যে যখন এই যে মাঠের মানে পোস্টের ডান পাশ দিয়ে যখন মেসি অপারেট করেন, তখন কি হয়, সব ডিফেন্ডারই কিন্তু আশা করে তিনি একটা ইউটার্ন নেবেন, একটা ইউটার্ন নিয়ে দেন হয়তো বাম পায়ে ক্রস করবেন, অথবা বাম দিকে যিনি আছেন, যেভাবে এনজো যেখানে ছিলেন ওখানে যে পাসটা বাড়াবেন, এরকম কিছু, পরে আবার অন্যভাবে খেলা হবে। কিন্তু এই মুভমেন্ট কিন্তু শুধু মেসি বলে না, সবাই কিন্তু এই উইংয়ের দিক থেকে যখন খেলেন এই মুভমেন্টটা করেন, যে এপাশ ওপাশ করে একটা অপরচুনিটি ক্রিয়েট করেন। কিন্তু সেই অপরচুনিটির মধ্যে যদি মেসি ডান পা দিয়ে ক্রস করবেন, এটার পার্সেন্টেজ ধরলে আপনাকে ধরতে হবে হয়তো 30% বা 25% বা 10%, কথার কথা, বাকিটা হবে উল্টাটা। এখন এখানে প্রথম বিভ্রান্তিটা তৈরি হয়েছে, এবং তিনি যখন স্পেসটা ক্রিয়েট করেছেন এবং তখন ক্রস করেছেন, এবং এইসব ক্রসের সবচেয়ে বড় মানে এই যে মেসি মতো প্লেয়ার আর অন্য প্লেয়ার, আমি প্লেয়ার বলবো, তারা বড় টিমে খেললেও সবাই তো আর মেসি না, তাদের মধ্যে হয় কি, ওই ক্রস যে কোথায় যাবে অনেক ক্ষেত্রেই তার কিন্তু কুল কিনারা পাওয়া যায় না। যে আলটিমেটলি একে তো ডিফেন্স লম্বা আছে, তারা অপারেট করবে, অনেক সময় দেখা যায় যে ওই যে পোস্টের থেকে একটু যদি সামনে যেয়ে পড়ে তাহলে কিন্তু ওই পাশে বাইরে বেরিয়ে গেল, কর্নারের দিকে বেরিয়ে গেল, অন্যদিকে বেরিয়ে গেল। এখন সামনে ডিফেন্ডার, পেছনে ডিফেন্ডার, এবং দুইজনই 6 ফুট, মাঝখানে একজন 5 ফিট 6 ইঞ্চি 7 ইঞ্চি, তার মাথায় যে উইদাউট এনি
মানে কোনো ধরনের ঝামেলা কোনো ছাড়া পড়লো disruption ছাড়াই এবং বলটা। একটা ফ্রি হেডার, যে হেডে আসলে গোলকিপার পিকফোর্ডের কিচ্ছু করার নাই, একেবারে কিচ্ছু করার নাই। ফলে এরকম গোল কি বলবো, এটা কম্পিউটারেই সম্ভব আমার সবসময় মনে হয়, এবং তাই হয়েছে। এবং মেসি দিন শেষে যে তাকে এলিয়েন বলে না, তো আমার মনে হয় যে এলিয়েন মানে এটা প্রশংসা অর্থে বলে, এলিয়েন তো আর নেগেটিভ অর্থে বলে না। তো আসলেই মেসির এইসব কর্মকাণ্ড মাঝে মাঝে মনে করায় যে হয়তোবা আমরা বলি রক্ত মাংসের মানুষ, কিন্তু তারপরেও কিছু একটা আছে যেটা মেসিকে সবার থেকে আলাদা করে ফেলেছেন। মেসির প্রশংসা করেছেন ম্যাচ শেষে বেলিংহ্যাম, মেসির প্রশংসা করেছেন হ্যারি কেইন, বলেছেন গ্রেটেস্ট অফ অল টাইমের সামনে আমরা আসলে হেরে গেছি, কিছু করার ছিল না। বাট দেখেন, আমি যদি একটু অন্যভাবে চিন্তা করি, মেসি আনটিল 55 মিনিটস স্পেস পাচ্ছিলেন না, বল পাচ্ছিলেন না, সুযোগও খুব বেশি পাচ্ছিলেন না। বাট আফটার 55 মিনিটস কি যেন একটা কি হলো, মেসি বললেন আমাকে বল দাও, আমাকে বল দাও। মানে এক গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনার দায়িত্ব তিনি আবারও কাঁধে তুলে নিলেন। 22 ওয়ার্ল্ড কাপ একটা রাদার ইয়াঙ্গার টিম নিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপ তার ঠিক উল্টো কিনা, মানে এই প্রশ্নটা আপনাদের দুজনের কাছেই রাখতে চাই যে 2022 ওয়ার্ল্ড কাপে স্কালোনি, ইয়াঙ্গার একটা আর্জেন্টিনার টিম এবং লিওনেল মেসি, তাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছিল, বাট সেটা সত্যি হবে কিনা তারা জানতো না। তারা সবাই মিলে বিশ্বকাপটা জিতেছিল, ফাইন। সব টিমমেটরা মেসিকে আসলে ডেডিকেট করেই কাপটা জিতেছিল। 22 ওয়ার্ল্ড কাপে মেসি যেই পারফরমেন্স দিয়েছিলেন তার থেকে আরও ভয়ঙ্কর পারফর্ম করছেন এই 2026 ওয়ার্ল্ড কাপে। তার গোল সংখ্যা, অ্যাসিস্ট সংখ্যা অলরেডি বেশি। গোল্ডেন বুটের জন্য তিনি অলরেডি সিলেক্টেড, 4টা অ্যাসিস্ট, 8টা গোল। স্টিল ফাইনাল ম্যাচ বাকি রয়েছে, এবং সেই জায়গা থেকে আসলে মেসি কি এবার তার টিমমেটদেরকে প্রতিদান দিতে চাচ্ছেন আরেকটা ওয়ার্ল্ড কাপ জিতে? কায়সার ভাই। না, অলরেডি বিশ্বকাপ তো তার জেতা হয়ে গিয়েছে। এখানে তিনি শুধু তার যে গত 4 বছর আগে যেটা জিতেছিলেন সেটা ডিফেন্ড করতে নেমেছেন, এবং সেই ডিফেন্ড করতে গিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে 4 বছর আগের মেসির চেয়ে যা ছিল তার চেয়ে কিন্তু 4 বছর পরের মেসি আরও দুর্দান্ত হয়েছে। তো সব কিছু মিলে এবং আমার কাছে মনে হচ্ছে যে গতবারও ক্যাপ্টেন তিনি ছিলেন, কিন্তু এবার তার যে খেলার যে ধরনটা, তাতে বারবার মনে হচ্ছে যে, এবং দেখবেন যে দল যতবার বিপদে পড়েছে মেসি কিন্তু প্রথম কিন্তু উদ্ধারকর্তা হিসেবে এসেছেন। এটাকে বলে, আপনি ক্রিকেটে একটা কথা আমরা সবসময় বলে থাকি, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ঠিক একই রকমভাবে ফুটবলেও তিনি কিন্তু পুরো দলটাকে লিড করছেন। আর ক্যাপ্টেন যখন এরকমভাবে তার 200% দেবেন প্রত্যেকটা ম্যাচে, এবং দলের সবচেয়ে ক্রুশিয়াল সময় যখন বিপদে পড়েছে দল, তখন তিনি সেই দলটাকে বিপদের গর্ত থেকে বের করে নিয়ে আসার জন্য যে তাগিদ দেখাচ্ছেন, এই তাড়না, তারপরও তার বয়স হলো 39 ইয়ার্স, এই তাড়না দেখে বাদবাকি যারা রয়েছেন, আমার তো মনে হয় যে ডাগআউটে যে খেলোয়াড়রা বসে থাকেন তারাও পর্যন্ত বোধহয় অদৃশ্য কোনোভাবে যেন এই ম্যাচের সাথে আমি অ্যাডাপ্টেড হতে পারি বা এই ম্যাচের সাথে আমি মানসিকভাবে থাকতে পারি, সেই চেষ্টাটুকু সম্ভবত তারা করে থাকেন। এই কারণে এই পুরো দলটার চেহারাটাই একটু অন্যরকম। আর্জেন্টিনা আসলে শুধুমাত্র 11 জনের দল না, আমি মনে করি যে আর্জেন্টিনা আসলে পুরো 23 জনেরই দল, যে 26 জনের যে দল, যে স্কোয়াডটা তারা নিয়ে এসেছে। এই কারণে আর্জেন্টিনা বিপদে পড়বে, আর্জেন্টিনা বিপদের গর্ত থেকে বের হবে, হয় মেসি বের করবেন, নাহলে আলভারেজ বের করবেন, নাহলে লাউতারো কেউ একজন বের করবেন। আর এই দলটা পুরোপুরি, মানে আমার কাছে দেখে মনে হচ্ছে যে দুটো জিনিসই, একটা হলো যে মেসি তার শিরোপা ডিফেন্ড রাখার জন্য যত ভালোভাবে তার খেলা যায় সব চেষ্টাটুকু করছেন, এবং তার কোচের এই ক্যাপ্টেনের এই চেষ্টার সঙ্গে দেখে আপনি দলের বাকি যে খেলোয়াড় যারা রয়েছেন তারাও বলছেন যে আমরা অন্তত এই ক্যাপ্টেনকে এবারও যেন ক্যাপ্টেনকে একটা ভালো কিছু উপহার দিতে পারি, এবারও যেন তাকে একটা সুন্দর একটা তার মানে ক্যারিয়ারটা নিশ্চিতভাবে তার এটা শেষ বিশ্বকাপ হবে। আমি জানি না যে তিনি আবার নতুন কোনো কি ঘোষণা দেন। আমি অবাক হব না, এবং আমি তাকে দেখতে চাই। কারণটা হলো যে মেসি খেলার মানেটাই হলো যে আনন্দ নিয়ে খেলাটা। মেসির অনেক দুঃখও দেখেছি, 2014 বিশ্বকাপে ফাইনালে তার হারটা দেখেছি, তার চোখের কান্নাও দেখেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তিনি যেভাবে ফুটবল খেলছেন, এই বয়সে এসে ফুটবল যেভাবে খেলছেন, তাতে ফুটবলটাকে একটা নতুন রূপ তিনি দিচ্ছেন। সো এই আনন্দ থেকে অন্তত আমি বঞ্চিত হতে চাই না। রাইট, রাকিব ভাই আপনাকে আরেকটু অ্যাড করে দেই আমি কোয়েশ্চেনটার সাথে, সেটা হচ্ছে ধরেন ইউনিটি, অ্যাজ এ টিম একসাথে খেলা, মানে জান প্রাণ দিয়ে খেলা এবং হার না মানার মানসিকতা, এর পেছনে আসলে ওই যে আপনি বলছিলেন অফ এয়ারে যে আর্জেন্টিনা দলের একটা সাবানা আছে, মানে ম্যাচ জেতে হাসি আনন্দ থেকে সে কাঁদে বেশি। এই টিমটা তৈরি করার পেছনে স্কালোনি এবং মেসির আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কিনা?
তুলনাটা একটু উইয়ার্ড, যদিও আমি এই জন্য অফেয়ারে আগে বলেছিলাম যে মানে আমরা শাবানার কথা এই জন্য বলি, বাংলা সিনেমায় তাকে কান্নাকাটি করতে দেখা গেছে অনেক, কিন্তু তিনি তো টপ নায়িকা ছিলেন, মানে বাংলাদেশে যদি হিস্ট্রিও বিচার করা হয় তিনি সেখানে আসবেন। তো তিনি যেটা করতেন তার কান্নাকাটি, তার লড়াই সংগ্রাম দেখা হতো। আমরা স্ক্যালোনির কথা যেটা বলছি, দেখবেন তার উইনিং গোলের পরে দল যখন জিতছে তখন বাকি সবাই উল্লাস করছে, কিন্তু আমরা একটা দৃশ্য ক্যামেরাম্যানরাও এখন বুঝে গেছে যে তাকে ধরতে হবে, তিনি চোখের পানি মোছেন। মানে তার নিজের কাছে নিজের ইমোশনটা এত অন্য টাইপের যে তিনি উল্লাস ভুলে তিনি ওটা এক ধরনের স্বস্তি অথবা তার লক্ষ্যের আরেকটু কাছে গেলাম, মানে জয়ের যে খুশির অশ্রু, হ্যাঁ সেটা, এটা একটা আলাদা আবেদন আছে। তো সেই জায়গাটাই হচ্ছে ওনার ব্যাপারে বলা যায়। শাওন, আপনি বলছিলেন হচ্ছে 43 বছরের মেসিকে দেখতে চান, আমি একটু অপোজ করে আমি দেখতে চাই না। অনেকে দেখতে চায়, আমি দেখতে চাই না, বা কায়সার ভাই একটা কথা বলেন, কারণ কি আমি আসলে সেরা মেসির টেস্ট নিয়েই থাকতে চাই। রাইট। কি কারণে? আমি এমনিতেই মানে মেসি আমাদের সবাইকে ভুল প্রমাণ করেছেন। 39 বছর বয়সে মেসি যেটা করলেন এটা কিন্তু স্বাভাবিক ঘটনা না। কারণ ভালো খেলবেন ঠিক আছে, বড় প্লেয়ার ঠিক আছে, কিন্তু আজকে তিনি গোল্ডেন বল এবং গোল্ডেন বুট দুটোরই দাবিদার এট দিস মোমেন্ট। এবং এমনকি তিনি আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন হয়, উনি যদি দুটো পুরস্কারই পান তাতেও অবাক হওয়ার কিছু নেই, কারণ গোল্ডেন বুটের হিসাবটা তো একেবারেই ক্যালকুলেশনে, যে গোল বেশি অ্যাসিস্ট বেশি তাকে দিতেই হবে। কিন্তু বলটা তো হচ্ছে অ্যানালাইসিস করে দেওয়া হয় যে পারফরমেন্স, ফলে দুটো তিনি পেতে পারেন। এখন এর আগে তিনি কখনো কিন্তু গোল্ডেন বুট পাননি, বল পেয়েছেন। ফলে এবার যদি সেটা হয় তাহলে মেসিরা থাকে কি? এখন আমি যখন 22-এর পরে উনি এই ঝুঁকিটা নিলেন, তখন আমার প্রথম মনে হয়েছিল যে ক্লাসের ফার্স্ট বয়ের একটা বিশাল চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে তার তো পিছিয়ে যাওয়া ছাড়া কোনো সুযোগ নেই, মানে তার তো আর উপরে যাওয়ার কিছু নেই, সে সর্বোচ্চ দ্বিতীয় হবে, তৃতীয় হবে, এরকম একটা বিষয় আছে। সেই ঝুঁকিটা কিন্তু মেসি নিয়েছেন, এবং নেয়ার পরে এখন তিনি একদমই সেইটা মানে আবার রিকভার করার, মানে সেই জায়গাটা ধরে রাখার একদম কাছাকাছি, একটা ম্যাচ বাকি স্পেন। ফলে সেটা যদি হয় তারপরে 43 পর্যন্ত আমি সেই স্বপ্নটা দেখতে চাই না, কারণ মেসি অলরেডি যা করেছেন আমাদের জন্য সারা জীবন স্মৃতিচারণের জন্য যথেষ্ট করেছেন, এটা হচ্ছে আমার ওই বিষয়ের অবস্থান। আর বাকি যেটা হচ্ছে যে আর্জেন্টিনা মানে মেসি কেন্দ্রিক বা আগের দলটার কথা যেটা বলছেন, সেই দলে যাদেরকে আপনি তরুণ বলছিলেন, আজকে কিন্তু তারা ম্যাচিউরড রোল প্লে করছে, এবং সেই প্লেয়ারগুলোই শুধুমাত্র মিসিং হচ্ছে ডি মারিয়া। প্রথম দিকে একটা সময় মনে হচ্ছিল যে ডি মারিয়াকে আমরা মিস করছি, কিন্তু সেটা ধীরে ধীরে, সেটা স্ক্যালোনির ট্যাকটিক্সই বলেন, বাকি প্লেয়ারদের এফোর্টই বলেন, এবং মেসি তাদের নিয়ে যে আলাদা পরিকল্পনা, যেভাবে প্রথম গোলের পরিকল্পনার কথা বলা হলো, মেসির যে পরিকল্পনাটা কায়সার ভাই মানে একদম এক্সপ্লেইন করলেন, আর দ্বিতীয়টা তো মেসি নিজেই একদম কম্পিউটারাইজড ক্রস। সো ফলে মেসি যখন এই প্ল্যানটা করছেন তখন ডি মারিয়ার কথাও আমরা ভুলে গেছি। ফলে সবকিছু মিলে এই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন না হওয়ার আমি কোনো কারণ দেখি না। আবার পাশে এটাও বলতে হবে, স্পেনেরও চ্যাম্পিয়ন না হওয়ার আমি কারণ দেখি না। এখন কি হবে সেটা আসলে রাকিব ভাই, স্পেন এবং আর্জেন্টিনা ম্যাচে যাওয়ার আগে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আফটার ইংল্যান্ড ম্যাচ, মেসি কি আসলে সর্বকালের সেরা ফুটবলার কিনা? আমার কাছে, আমি অলরেডি নিজে আমার ব্যক্তিগত, খুব তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খুব অ্যাক্টিভ মানুষ তা না, তারপরেও কিছু আবেগ থেকে মাঝে মাঝে কিছু কথা লিখি। এটা আমি মানে এই পর্যন্ত না, বেশ কিছুদিন, আমার মনে হয় সপ্তাহখানেক আগে আমি লিখেছি। আমি এমনিতে বলি যে আমরা সাংবাদিক হলো, আমাদের তো একটা সাপোর্ট থাকে, আমি কিন্তু ব্রাজিল সাপোর্টার, ঠিক আছে? এখন ব্রাজিল সাপোর্টার মানে কি বাংলাদেশের? যে আর্জেন্টিনার এগেনস্টে, এই তো আমরা দেখি সমাজে অন্ধ। আবার আর্জেন্টিনার সাপোর্টার মানে ব্রাজিলের এগেনস্টে, একটা খোঁচাখুচি হয়, একটা কথাবার্তা হয়। কিন্তু আপনি যদি একটু অ্যানালিটিক্যাল ভিউ থেকে দেখেন, তাহলে আপনি মেসির এগেনস্টে দাঁড়ানোর কোনো পয়েন্ট নাই, এবং সেই পয়েন্টটা অনেক আগের থেকেই বন্ধ হয়ে গেছে। আর মেসি যে সর্বকালের সেরা বললেন, যদি আপনি আমাকে বলেন, আমার কাছে যেমন ক্রিকেটে কিন্তু ডন ব্র্যাডম্যান সবার কাছে সর্বকালের সেরা, কিন্তু আমার কাছে না। এটা আমার একটা ব্যক্তিগত ব্যাখ্যা আছে। এখন আপনি বলবেন সচিন না অন্য কেউ, আমার কাছে হচ্ছে ভিভ রিচার্ড সবচাইতে সর্বকালের সেরা, তার একটা ব্যাখ্যা আছে আমার কাছে। ঠিক একইভাবে আমার ব্যাখ্যাটা তো আমি আমার বিচার বিশ্লেষণ আমার দেখা দিয়ে করব, শুধু স্ট্যাট দিয়ে করব না। আমি মেসিকেই সর্বকালের সেরা, আমি আপনাকে একটু হেল্প করি আপনার আর্গুমেন্টে। সেটা হচ্ছে কেউ পেনিট্রেশনে সেরা, কেউ নাম্বারসে সেরা। মেসি নাম্বারস এন্ড পেনিট্রেশন বোথ, এক্স্যাক্টলি দুই জায়গাতেই সেরা। এক্স্যাক্টলি কারণ হচ্ছে আপনি পেলে এবং ম্যারাডোনার যদি মিলান কম্বিনেশন করেন, তাহলে যে রূপটা আপনার পাওয়ার কথা, সেই রূপটা মেসির মধ্যে দেখা যায়। এটা আমার কাছে মনে হয়েছে থ্রু আউট হিজ ক্যারিয়ার। এবং শেষ কথা হচ্ছে, ম্যারাডোনাও কিন্তু তার শেষ বেলায় কিন্তু এত উজ্জ্বল পারফর্মার ছিলেন না। আপনার মনে থাকার কথা 94 বিশ্বকাপ তিনি যখন এক্সটেন্ডেড বিশ্বকাপ খেলছিলেন, এটা এক্সটেন্ডেড বিশ্বকাপ। ম্যারাডোনার লাইফ, ম্যারাডোনার ক্যারিয়ার, ম্যারাডোনার পারফরম্যান্স, এগুলোকে যদি আলাদা আলাদা করে ভাগ করা হয়, তাহলে ম্যারাডোনা বেসিক্যালি মেসির 1/3 হয়ে যাবেন।
হ্যাঁ, যদি সবকিছু পাই টু পাই মেবি ইটস আ বিগ মানে স্টেটমেন্ট, বাট যদি আলাদা আলাদা ভাগ করে কম্পেয়ার করা হয় মেসির সঙ্গে, তাহলে ম্যারাডোনা আসলে আমি আর্জেন্টিনা ফ্যান, আমি মেসি ফ্যান, আমি ম্যারাডোনা ফ্যান, বাট ম্যারাডোনা মেসির 1/3 হয়ে যাবেন যদি তাকে পার্টিকুলারলি আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করা হয়, কম্পেয়ার করা হয়। যাই হোক, আমি এই বিষয়ে একটা জিনিস যোগ করি শোন ভাই। কায়সার ভাই, আপনাকে আমি সুযোগ দিচ্ছি। মানে একটা দারুণ কথা ইব্রাহিমোভিচ বলেছেন যে এই ম্যাচে মানে এর পুরনো যে ঘটনাটা ছিল, ম্যারাডোনার হ্যান্ড অফ গড ছিল সেই ম্যাচে। এই ম্যাচে ইংল্যান্ড এক্সপেক্ট করেছিল লেফট ফুট গডের, অ্যান্ড দে রিসিভড অ্যাকচুয়ালি লেফট অ্যান্ড রাইট বোথ ফুট। সো 2 গোলে 2টা ফুটের ব্যবহার করেছেন মেসি। এখন বাকি থাকলো কি? আর আসলে আপনি যেটা বলতে যাচ্ছিলেন সেটা সহ অ্যাড করে আমরা আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ থেকে বের হয়ে যাব। না, একেবারে জলাতান যেটা বলেছেন একেবারে পারফেক্ট, কোনো সন্দেহ নেই। আর মেসি সম্পর্কে আমার কাছে মনে হচ্ছে যে দেখুন, আপনি তুলনাটা আসলে হয় কি, আপনি সময়ের সঙ্গে কিন্তু আপনি দেখবেন যে তুলনাটা করাটা উচিত না, কারণ প্রত্যেকে কিন্তু তার সময় কিন্তু তিনি সেরা ছিলেন, তার সময় তিনি ভালোটা পারফরমেন্স করেছিলেন। সেই সময়ের সঙ্গে এই সময়টার আপনি হয়তো একটা ইকুয়েশন করতে চাইবেন, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে মেসি এই সব সময় সমালোচনা, আপনি পারফরমেন্স সব কিছুর থেকে কিন্তু আপনি নিজেকে এমন জায়গায়, এমন উচ্চতায় পৌঁছে নিয়ে গিয়েছেন যে আপনি তাকে নিয়ে আর কোনো ধরনের কোনো তর্কই থাকা উচিত না। আমি এই কারণে মেসি যখন 5 নম্বর গোলটা করেছিলেন, আপনি এই বিশ্বকাপের হ্যাটট্রিকের পর প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন, তারপরে তিনি 2টা গোল করেছিলেন। 5টা গোল করার পরে আমি একটা স্টোরি লিখেছিলাম যে তর্ক শেষ, মেসি ইজ দ্য বেস্ট। এবং আমার মনে হয় যে এই বিশ্বকাপের পরও এটা নিয়ে আর আলোচনা করার কোনো কিছু নাই, কারণ মেসি সেটা দেখিয়ে দিয়েছেন। আপনি বেস্ট বলবেন কাকে? দুটো ক্ষেত্রে, একটা পারফর্মার যিনি থাকবেন, যে পারফর্মার কোনো ফ্লুক না, যে পারফর্মার কিন্তু কোনো ওয়ান ম্যাচ ওয়ান্ডার না, যে পারফর্মার কোনো ওয়ান টুর্নামেন্ট ওয়ান্ডার না, যে পারফর্মার ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন। তো মেসিকে আপনি দেখুন যে তিনি তো ধারাবাহিকভাবে পারফরমেন্স করে আসছেন। কোন বিশ্বকাপে, এখন 6টা বিশ্বকাপ খেলেছেন, প্রত্যেকটা বিশ্বকাপে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন। এবং আমার সৌভাগ্য হয়েছিল যে মেসি প্রথম যে অভিষেক বিশ্বকাপ হয়েছিল, সেই অভিষেক বিশ্বকাপটা দেখার জন্য তিনি খুব সম্ভবত সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচটা খেলেছিলেন 2006 বিশ্বকাপে। কিন্তু সেই 6টা বিশ্বকাপে তিনি যা খেলেছেন এবং অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে কিন্তু এসেছেন। তো সব কিছু মিলে শুধু বিশ্বকাপ না, আমি যদি আপনি পুরো পৃথিবীর সব ফরম্যাটের ফুটবল নিয়ে যদি আপনি আলোচনা করেন, ক্লাব থেকে শুরু করে যত ইউরো টিউরো যা রয়েছে, এখানে আপনাকে মেসিকে প্রথমে রেখে তারপর বাকিদের হিসাবটুকু করতে হবে। আপনি যদি সিরিয়ালটা করতে চান, তাহলে নাম্বার 1-এ মেসিকে রেখে তারপরে আপনি তালিকাটা তৈরি করবেন। আর যদি সেটা না করেন, তাহলে বুঝতে হবে যে আপনি আসলে বায়াসড, আপনি আসলে মেসির খেলা সম্পর্কে হয়তো একটু উদাসীন, অথবা খেলা আমি জানি না আমি কি বলবো, কিন্তু আমার কাছে মনে হয় যে মেসি এই সব সমালোচনার জবাব দিয়ে দিয়েছেন যে তিনি শুধু শতাব্দীর না, তিনি পৃথিবীর এই মর্তের, এবং সম্ভবত যদি অন্য কোনো মর্তেও ফুটবল খেলা হয়ে থাকে সেটারও তিনি সেরা খেলোয়াড়। কায়সার ভাই, মেসি কি তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে? মানে আমরা যে অঙ্কে করতাম থার্ড ব্র্যাকেটের বাইরে রেখে তারপরে ব্র্যাকেটগুলো আস্তে আস্তে মেসি যেখানে আছেন তারপর থেকে আসলে শুরু হয় সিরিয়াল। ওয়েল, মানে মেসির আসলে প্রশংসা করে তো আমরা শেষ করতে পারবো না, পৃথিবীর কোনো ফুটবল বোধহয় শেষ করতে পারছেন না। মেসির যারা এখনো সমালোচনা করছেন তারা সুবুদ্ধির, তাদেরকে সুবুদ্ধির কাতারে চলে আসা। রাইট। আমার এই প্রসঙ্গে একটা বলিউডের ডায়লগ মনে পড়ে গেল, অমিতাভ বচ্চনের ডায়লগ ছিল সেটা হলো যে অমিতাভ বচ্চনের একটা সিনেমা ছিল, সিনেমার নামটা আমার ঠিক মনে নেই। সেখানে তিনি বলতেন যে মানে আমি যেখানে দাঁড়াই সেখান থেকে লাইন শুরু হয়। সো আমার মনে হয় যে মেসির, আপনি যখন পৃথিবীর সেরা ফুটবলার হিসাব করবেন, সেখানে মেসির নামটা সিরিয়ালে রেখে তারপর বাকিটা সাজালে হিসাবটা খুব সহজ হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। আসলে মেসি নিয়ে আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনলাম, বাট শেষ হয়নি, এখনো শেষ হয়নি। শেষ করব যে প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে 20 ইয়ার্স অফ ওয়ান্ডার লিওনেল মেসি। 20 বছরের এন্টারটেইনমেন্ট, 20 বছরের আসলে মানে কি বলবো, এই বিনোদন অন্য কোনোভাবে পাওয়া সম্ভব না। 20 ইয়ার্স অফ ওয়ান্ডার, 20 ইয়ার্স অফ এন্টারটেইনমেন্ট, অ্যান্ড প্রতিপক্ষ 20 ইয়ার্সের থেকেও কম একটা ওয়ান্ডার কিড বিশ্বকাপের ফাইনালে। সো লামিনে ইয়ামাল, তার স্পেনের একাদশ, যারা লাস্ট ম্যাচে ফ্রান্সের এগেনস্টে 10 আউট অফ 10 ম্যাচ খেলেছে, যেখানে কোনো ভুল করেনি, ফ্রান্সের মতো সুপার অ্যাটাকিং একটা দলকে তারা আটকে দিয়েছে, মানে যাদেরকে আটকানো সম্ভব বলেই মনে করছিলেন না অনেকে, তাদেরকে আটকে স্পেন ফাইনালে এসেছে। ফার্স্ট পেনাল্টি লামিনে ইয়ামালের অর্জন। তারপর মানে এই দল
স্পেন বলা হচ্ছে যে দে লা ফুয়েন্তে এবং স্পেন দল যেরকম এক হয়ে খেলে, ইউনাইটেড হয়ে খেলে, আর্জেন্টিনাও ঠিক একই রকম, মানে গ্যাং মাফিয়া টাইপের একটা প্যাক অফ উলভস। তারা একসাথে মাঠে নামে জয়ের জন্য, পিছিয়ে গেলেও তারা ভয় পায় না, তারা জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। সো প্রবাবলি লাস্ট ওয়ার্ল্ড কাপ 2022 ওয়ার্ল্ড কাপের থেকেও কি একটা ভালো ম্যাচ ফাইনাল আমরা 2026 ওয়ার্ল্ড কাপ ফাইনালে দেখতে যাচ্ছি কিনা? হওয়া উচিত। কারণটা হলো যে আপনি দুটো দলই কিন্তু ডিজার্ভিং দল হিসেবে ফাইনালে খেলছে। আপনি কিন্তু বলতে পারেন না যে কোনো দল টাই ব্রেকারে জিতে এসে এই পর্যায়ে এসেছে, বা আপনি খুব ফ্লুক কোনো ফুটবল খেলে এসেছে। তারা কিন্তু আপনার ডিজার্ভিং দল হিসেবে এসেছে, দুর্দান্ত ফুটবল খেলেছে পুরো বিশ্বকাপ জুড়ে। আর লাস্ট ম্যাচে আপনি স্পেন যে ফুটবলটা খেলেছে সেই ফুটবলের যদি আপনি 80%ও খেলতে পারে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা গত বিশ্বকাপে মেসি যেরকমভাবে মেসির হাতে বিশ্বকাপ নিয়ে একটা পূর্ণতায় শেষ হয়েছিল, এই বিশ্বকাপটা সেই অপূর্ণতাটা নিয়েই শেষ হবে। আমার মনে হয় যে আপনি উত্তরটা পেয়ে গিয়েছেন। সো এই কারণে আমি বলছি, কারণটা হলো যে স্পেন জানে, যখন ফ্রান্স যেভাবে দুর্ধর্ষভাবে খেলছিল তখন আমি একটা লেখা লিখেছিলাম যে এই ফ্রান্সকে থামাবে কে, এবং সেই ফ্রান্সকে থামাবার জন্য একটা দলই ছিল স্পেন, এবং স্পেন সেটা থামিয়ে দেখিয়ে দিয়েছে। ঠিক একই রকমভাবে এই যে জেতার জেদে যে দলটা খেলে আর্জেন্টিনা, এই দলটাকে থামাবে কে? এই দলটাকে থামানোর জন্য একটা দলই রয়েছে এখানে, স্পেন। এর কারণটা হলো যে আপনি যখনই আর্জেন্টিনার সঙ্গে এই দলের সঙ্গে স্পেনের এই দলটার তুলনা করবেন, আপনি যদি দেখেন যে ইন্ডিভিজুয়াল যদি আপনি তুলনায় আসেন 1 থেকে 11 খেলোয়াড় হিসাবে, আমি এখানে অবশ্যই স্পেনকে এগিয়ে রাখবো। প্রত্যেকটা খেলোয়াড় তাদের জায়গায়, মেসিকে বাদ দিয়ে। মেসি এই তালিকার মধ্যে নেই। মেসি, দুই দলের ভিতরে পার্থক্য শুধুমাত্র মেসি, মানে দুই দলের মধ্যে পার্থক্য মেসি, কোনো সন্দেহ নেই। পার্থক্য মেসি, মেসি তো লাইনের সবার সামনে, লাইনের সবার সামনে, এই কারণে মেসিকে রেখে আপনি হিসাবটা করবেন সেখানে। কিন্তু আপনি যদি দেখেন যে এই দুই দলের মধ্যে যদি আপনি হিসাবটা আনেন, তাহলে সেখানে আমি মনে করি যে বাদবাকি সব ক্ষেত্রে, মেসিকে ছাড়া বাদবাকি সব ক্ষেত্রে কিন্তু আপনি স্পেন এগিয়ে রয়েছে। সেটা আপনি ডিফেন্সে, মিডফিল্ডে তাদের রদ্রি, পেদ্রি এবং ওলমোজা রয়েছেন। সেখানে আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনার যে মিডফিল্ড, সেই মিডফিল্ডটাকে আরেকটু বয়স্ক মনে হবে। কারণ এই পেসের সঙ্গে আপনি আক্রমণে ফেস করা এবং সেই সঙ্গে আপনার ট্রানজিশনে আবার চলে আসা, এটা আমার মনে হয় যে আর্জেন্টিনার এই দলের জন্য অনেক বড় একটা বিপদের কারণ হতে পারে। সো এই ম্যাচটা নিশ্চিতভাবে কিন্তু আপনি এখানে স্পেন অনেক দূর এগিয়ে থাকবে। তবে বিষয়টা হলো যে দলে মেসি রয়েছে সেই দলে আপনি 90 মিনিটে, মানে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত সেই দলটাকে আপনি রাইট অফ করে দিতে পারেন না। সো হু নোস যে আপনি ফাইনালেও আমরা একটা মেসির কাছ থেকে এরকম একটা জাদুকরী কোনো কিছু পারফরমেন্স দেখতে পাবো। তবে মেসি যদি এই বিশ্বকাপ নাও জিতেন, আমি মনে করি যে মেসির মানে অপূর্ণতা কোনো কিছু থাকবে না, মেসির মানে কোনো কিছু শেষ থাকবে না। কারণ আগেই আপনি কেন মানে লাইন অফ ডিফেন্স ক্রিয়েট করছেন কায়সার ভাই? মানে মেসি হারতে পারে, পসিবল, খেলায় হার জিত থাকবেই, এবং হারলে মেসি ভক্তরা কষ্ট পেতেই পারে। মেসি নিজেও কাঁদবেন, সেটা হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে মেসির অপূর্ণতা কোনো কিছু নেই। সো তিনি এই খেলাটা, এই ম্যাচটা যদি তিনি তার মতো করে খেলবেন, তাকে নতুন করে বলে দিতে হয় না যে যাও তুমি খেলো, তুমি আনন্দ নিয়ে খেলো, এটা ইটস নাথিং ম্যাচ, এটা ফাইনাল ম্যাচ, তুমি আনন্দ নিয়ে খেলো। এটা মেসিকে বলে দেওয়ার কিছু নেই। মেসি সেটা জানেন, এবং মেসি এটাও জানেন যে তিনি যদি এটা না পান, তাও তার দুঃখটা কি থাকবে, তার অপূর্ণতাটা কি থাকবে। তারপর আমি মনে করি যে এই ম্যাচটা মেসি না জিতলেও, যেটা ছিল মেসির, সেটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত এসেছি, লেটস এনজয়। রাইট, এনজয় করবেন, এবং সেটা যদি জিততে নাও পারেন, তাও আমি মনে করি যে মেসি ইজ দ্য বেস্ট, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন একটা জিনিসের জন্য শুধু আমি অপেক্ষা রয়েছি, সেটা হলো যে এই ম্যাচটা যেন আপনার কোনো মানে উপভোগ্য ম্যাচ হোক, একটা আনন্দময় ম্যাচ হোক, বোরিং না হোক, এবং অতি অবশ্যই আমি মনে করি যে এই ম্যাচেও যেন আর্জেন্টিনা আগে গোল খাক। তাহলে তো আর্জেন্টিনা জিতে যাবে কায়সার ভাই। রাকিব ভাই, আপনার কাছে আসতে চাই, মানে বেসিক্যালি ফাইনাল ম্যাচটা আমি একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি দেখি, ইটস আ বার্সেলোনা ভার্সেস বার্সেলোনা ম্যাচ। আর্জেন্টিনাকে যদি এভাবে ডিফাইন করি যে আর্জেন্টিনার, আপনিও বলছিলেন যে আর্জেন্টিনা আসলে লাতিন ফুটবলের সাথে কিছুটা ইউরোপিয়ান ফুটবলও অ্যাডাপ্ট করে ফেলেছে। স্পেন সেখানে কিন্তু পিওর লাতিন টিকিটাকাতে এখনো স্টে করছে, এবং ফ্রান্সকে পুরোপুরি তারা আসলে ওয়ান টাচ টিকিটাকাতেই হারিয়েছে, যদি মানে সত্যি কথা বলে আমার কাছে মনে হয়। এখন এই বার্সেলোনা ভার্সেস বার্সেলোনা ম্যাচে আসলে পার্থক্য গড়ে দেবেন কে আসলে ম্যাচটাকে ডিফাইন করবেন? আচ্ছা, প্রশ্নের উত্তরে ছোট্ট করে একটু আগের রেফারেন্সটা নিয়ে, আপনার প্রশ্নটা ছিল ইয়ামালকে নিয়ে, কিন্তু কায়সার ভাই কিন্তু মেসিতে চলে গেছেন। তার মানে ওই যে লাইনের আগে যে কারণে ইয়ামাল থাকেননি। আচ্ছা, যেটা হয়েছে যে মূলত ইয়ামালের সাথে আমি মেসির আগে একটা কথা বলি। এই ম্যাচটা আমার কাছে হচ্ছে
বর্তমান মেসির সঙ্গে আগামীর মেসির, মানে ইয়ামালের বয়স এখন 19, পাসিং দ্য টর্চ টু দ্য নিউ ওয়ান, হ্যাঁ। এবং কোনো সন্দেহ নেই যে তার সামনে 3-4টা ওয়ার্ল্ড কাপ হয়তো অপেক্ষা করছে, Right. যদি তিনি প্রতিটা ওয়ার্ল্ড কাপে ফিট থাকেন, অ্যাট লিস্ট 4টা 32 পর্যন্ত তো তিনি খেলতে পারেন। হ্যাঁ, তো ফলে তিনিও হচ্ছে নতুন আর একটা ইতিহাস হয়তো গড়বেন ধীরে ধীরে তার জায়গায়। এবং আপনি দেখেন মাত্র 17 বছর বয়সে তিনি ইউরো জেতা দলের সদস্য, এবং 19 বছর বয়সে এখন যদি বিশ্বকাপ জেতা দলের সদস্য হন, এই তুলনা তো আসলে খুব কম। একমাত্র পেলে জিতেছিলেন 17 বছর বয়সে, প্রথম ওয়ার্ল্ড কাপটা জিতেছিলেন। এছাড়া কিন্তু নামি দামি সবাই কিন্তু একটু ম্যাচিউরড হওয়ার পরে ট্রফি জেতা শুরু করেন, বাট ইয়ামালের কেসটা ডিফারেন্ট। এবং ইয়ামালের মধ্যে আপনি যেটা খুঁজে পাবেন, তার মধ্যে একটা সাউথ আমেরিকান ড্রিবলিং টেন্ডেন্সি আছে, যেটা আমরা ইউরোপে খুব একটা পাই না। আপনি স্পেনকে বলছেন যে তারা বাকি দলটা টিকি টাকা ফুটবলটাকেই, মানে ওয়ান টাচ ফুটবল, পায়ে বল না রাখা, কিন্তু ইয়ামালের মধ্যে একটু আলাদা, তার ওই পারমিশনটা দেয়া আছে। এবং যে Right. কারণে তিনি কিন্তু খুব মাঝখানে একটা কথাই বলেছিলেন, তার প্রিয় প্লেয়ার কিন্তু আবার নেইমারের নামও বলেছিলেন, বিকজ নেইমার ড্রিবল বেশি করেন, ওই ড্রিবলটা তিনি অ্যাডাপ্ট করেন। নেইমার হয়তো একটু 10-20% বেশি ড্রিবল করে ফেলেন, এটা আমার ব্যক্তিগত Right, মত, exactly. যেখানে ব্যালেন্সটা তিনি করতে পারেন না অনেক সময়। কিন্তু ইয়ামাল আমরা যেখানে দেখছি যে এখন এই বিশ্বকাপে শুরুতে ইনজুরিতে ছিলেন, তারপরে ধীরে ধীরে তিনি তার পিকে উঠেছেন, কিন্তু সেমিতে উঠে, রাইট এবং তিনি সেমিতে যে গোলটা তার বাতিল হয়েছে, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল গোল, রাইট যে গোলটা অফসাইডে বাতিল হ্যাঁ, হলো। of course. তো আর সাথে পেনাল্টিটা তো তার আদায় করা। এখন ইয়ামালের সঙ্গে যে মেসির মধ্যে যিনি পারফর্ম করবেন, এখানে আবার বলছি তুলনাটা অসম, দুই জেনারেশনের এক ধরনের। তো সেক্ষেত্রেও যেটা হবে যে স্পেন দল হিসাবে ভালো, সাথে ইয়ামালের টনিকটা যদি যোগ হয়, স্পেন অবশ্যই একমাত্র দলই, এখন তো আছেই একটা দল যারা আর্জেন্টিনাকে হারাতে পারে। কিন্তু এই ম্যাচে কোনো ফেভারিট নাই দুনিয়ায়। কেউ যদি বলে যে ও ফেভারিট, সে ফেভারিট, এটা একদম নিজের পায়ে কুড়াল মারা হবে, কারণ এই ফেভারিট তত্ত্ব টেকেনি। রাইট আপনি যদি ইন্টারন্যাশনাল মিডিয়া দেখেন, প্রথম সেমিফাইনালে ফ্রান্স ছিল সিংহভাগ জায়গার ফেভারিট, Super কি favorite, হয়েছে? হ্যাঁ। আপনি আর্জেন্টিনা ইংল্যান্ড ফেভারিট ছিল, এইভাবেই সমস্ত জায়গায়। আপনি যদি ওয়েবসাইটগুলো খেয়াল করেন, যারা বড় বড় এক্সপার্ট, এখন আপনি বলবেন যে সেখানে তো ব্রিটিশ মিডিয়া ডোমিনেট করে বেশি, সেটা একটা পয়েন্ট হতে পারে, কিন্তু তারপরও অনেক লজিক দিয়ে তারা ইংল্যান্ডকে বলছিল। কারণ কি, আর্জেন্টিনা লাস্ট ম্যাচগুলোতে একটা মাঝারি ধরনের প্রতিপক্ষের এগেনস্টে ভুগেছে, তাদের ডিফেন্স এক্সপোজড হওয়ার ডিফেন্স আছে, অনেক কিছু বলা হচ্ছিল, কিন্তু কি হয়েছে? কিছুই হয়নি। ফলে ফাইনালে কোনো প্রেডিকশন আমরা করব তো নাই, ঠিক আছে? ইনফ্যাক্ট আমি ফাইনালের কোনো প্রেডিকশন আজকে আপনাদের কাছ থেকে জানতেও চাই না, কারণ আমাদের আসলে লেটস কন্টিনিউ, ফাইনাল হতে এখনো কয়েকটা আরো দিন কয়েকটা দিন বাকি আছে, সো আরো বিল্ড আপ হোক। সেখানে ডাকলেও করব না। ওকে, মানে ফাইনাল রাকিব ভাই বলে দিয়েছেন 50-50, 50-50। ওকে কায়সার ভাই, মানে আমরা আবারও ফাইনালের আগে কথা বলবো। থার্ড ম্যাচ নিয়ে আসলে কি কথা বলা উচিত? না, আমি ফ্রান্স- মনে করি না। না, আমি এটা মনে করি না দুধভাত এটা- ম্যাচ। এটা আসলে ঠিক, এটা আসলে র্যাঙ্কিং এর জন্য, এবং আপনি ওই যে প্রাইজ মানির জন্য এই ম্যাচটা খেলা হয়, এবং এই ম্যাচে আসলে কোনো মূল্য নেই। আমার কাছে মনে হচ্ছে যে এমনিতেই আপনি দুটো দল, যে দুটো দল এখানে খেলে, সেই দুটো দল শিরোপার কন্টেন্ডার হিসেবে কিন্তু আপনার থেকে যখন সরে যায়, তারপরে আপনি থার্ড ফোর্থ হওয়ার জন্য এই ম্যাচ খেলার কোনো মানে প্রবাবলি হয় না। মানে বেঞ্চ প্লেয়ার্স আর অনেকদিন ধরে কথা হচ্ছে যে এই ম্যাচটা আসলে বাতিল করা উচিত, রাখারই কারণ দরকার আপনি নেই। যে কোনো ভাবে হোক দুইজনকে সমান প্রাইজ মানি দিয়ে দিলে তো কোনো অসুবিধা নাই, থার্ড ফোর্থ করার তো কোনো দরকার নাই। না, সেটাই, তবে right. একটা বিষয় বোধহয় এবার একটু নজর রাখতে হবে, সেটা হচ্ছে এমবাপ্পে কেসের ক্ষেত্রে, হ্যাঁ। কারণ যেহেতু 8 গোল আছে, Right. গোল এই- ব্যবধানে তিনি যদি hat-trick এইটা করে তিনি ফেলেন। যদি হ্যাট্রিক করেন, বা তিনি গোল করেন কিনা, অথবা তিনি কতক্ষণ খেলেন, মানে বা খেলেন কিনা, অনেক কিছু হিসাবের বিষয় আছে, এটা দেখার বিষয় আছে। এই সুবিধাটা দেওয়ার জন্য কিন্তু আপনি একটা ম্যাচ থেকে কেন বঞ্চিত হবে তারা? হ্যাঁ, তা বলাই হয়ে থাকে যে আপনি সেমিফাইনালে যারা খেলবে তারা যেন মানে আপনি সমান ম্যাচ পায়। জাস্ট এই কারণেই খুব সম্ভবত এটাও একটা বিষয় হতে পারে। তবে আরেকটা বিষয় একটু যোগ করি, সেটা হলো যে এবারের বিশ্বকাপে ফাইনালে আমি দেখলাম যে আপনি হাফ টাইম নাকি হবে 25 মিনিটের, হ্যাঁ। সেই সময় পারফরম্যান্স থাকবে। পারফরমেন্স থাকবে সেই সময়টা। আমার কাছে মনে হচ্ছে যে এটা একেবারে ইউজলেস একটা কাজ। কারণটা হলো যে ফুটবল ইটসেলফ এন্টারটেইন, ফুটবল আনন্দের জিনিস। এখানে আপনি মাঝখানে এনে আপনি খামাকে গান আরেকটা দিয়ে, আমি তো গানের ভক্ত কায়সার খুব। ভাই ফাইনাল পর্যন্ত অপেক্ষা করি। Okay. তবে কায়সার ভাই ফিফার সাথে আমার ধারণা আস্তে আস্তে আইসিসির দ্বিপাক্ষীয় সম্পর্ক গড়ে উঠছে। হ্যাঁ, তাই তো, ডিহাইড্রেশন ব্রেক হয়ে আপনি দেখেন না এখন বহু কিছু ঘটছে এখন Right. বাণিজ্য এখানে অনেক বেশি ডমিনেট করছে। তবে মানে যত যাই বলেন না কেন, শেষ পর্যন্ত এবারের বিশ্বকাপ কিন্তু অনেক বেশি বিনোদনের ছিল। হ্যাঁ, অবশ্যই। ছোট দল আসলে বলা তাদেরকে অপমান করা হয়। র্যাঙ্কিং এর পিছিয়ে থাকা দল, র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা দলগুলো এবার যেভাবে আসলে মানে দুর্দান্ত খেলেছে, পারফর্ম করেছে, এবং আমাদের যারা আমরা ফুটবল ভক্ত, আমরা যারা ফুটবল দেখি নিয়মিত, আমাদেরকে যেভাবে আসলে বিনোদন দিয়েছে,
আনবিলিভেবল। এর আগের ওয়ার্ল্ড কাপগুলো হয়তো Superb. এতটা ইয়ে এতটা ছিল না। দেয়নি। না আমরা অনেক কষ্ট হয়েছে, রাত জেগে খেলা দেখতে হয়েছে, কিন্তু সেই কষ্টটুকু মানে কখনো মনে হয়নি যে খুব বেশি কষ্ট হচ্ছে, কারণ ফুটবল এত বেশি আনন্দ দিয়েছে, এত উপভোগ্য হয়েছে যে ঘুম এমনিতে পালিয়ে গিয়েছে এবং রাত জাগাটা সার্থক হয়েছে। 4 অলমোস্ট বছর- শেষের দিকে। আচ্ছা 4 বছর পরের ওয়ার্ল্ড কাপে এই কষ্ট থাকবে না, ইউরোপের দিকে গেলে টাইমিং আবার ফিরে আসবে। সেই পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি সবাই। অসংখ্য ধন্যবাদ এমএম কায়সার আপনাকে, রাকিবুল হাসান আপনাকেও ধন্যবাদ। ডাবল ট্যাকেল আজকে শেষ করব দর্শক, এখানে এ পর্যন্তই। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ডাবল ট্যাকেলে আবারও আপনাদের সাথে কথা হবে এবং ফাইনালের ম্যাচ নিয়ে আমাদের একটা বিশেষ আয়োজন থাকার সম্ভাবনা আছে। হোপফুলি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।